সাধারণভাবে ভয়েস চেঞ্জগুলোকে যেভাবে চিন্তা করি, ওখানে পরিস্থিতিগুলো একটু ভাবো আগে। যেমন আমরা ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে আমি ভাত খাই, পেসিভ হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়, শেখানো হয়েছে না? তো আমার দ্বারা ভাত খাওয়া হয় এই কথা কি আমরা বাস্তব জীবনের কোথাও লেখা এবং বলার মধ্যে কোনো যৌক্তিকতা আছে? ব্যাপারটা কি শোনায়, ভালো শোনায়? আমাদেরকে শেখানো হয়েছে মধু মিষ্টি যখন এটি খাওয়া হয়, তো যখন খাওয়া হয় না তখন কি মধু তিতে থাকে? তা না, আমাদেরকে তো শেখানো হয়েছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। বাংলা অর্থ কি দাঁড়ায়? যখন এটা টেস্ট করা হয় তখন মিষ্টি, তার মানে যখন টেস্ট করা হয় না তখন সে অন্য স্বাদের থাকে। তাহলে টেস্ট করার সময় যেহেতু মিষ্টিটা আগেও মিষ্টি ছিল, কারণ জিহ্বায় দেওয়ার পরে ওখানে আবার চিনি মিশ্রণের তো সুযোগ নেই, ঠিক না? আবার এই জন্য পরে কখন অ্যাক্টিভ এক্সপ্রেশনগুলো আসবে, কখন প্যাসিভ এক্সপ্রেশনগুলো আসবে, এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। এই ব্যাপারগুলো আমরা আগে একটু ক্লারিফাই করব। তাহলে আমাদেরকে যেমন হি লাভস হিমসেলফ, হি লাভস হিমসেলফ, সে তারে ভালোবাসে, এই তো অর্থ। এখন তুমি তাকে প্যাসিভ ভয়েস হিসাবে চেঞ্জ করে বলছো কি হি ইজ লাভড বাই হিমসেলফ। যদিও তোমার কাছে গঠনগতভাবে শুদ্ধ হচ্ছে, অনেক বইতে লেখা আছে, কিন্তু স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি রিকগনাইজড কোনো জায়গায় তুমি এর কোনো রেফারেন্স খুঁজে পাবে না, এটা অশুদ্ধ। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রনাউন যখন অবজেক্ট হিসাবে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে আসবে তখন ওই ধরনের এক্সপ্রেশনগুলো আসলে প্যাসিভ হয় না, বুঝতে পারছি কিনা? আবার মনে করো আমি তোমাকে বললাম দে লাভ ইউ, তারা তোমাকে খুব পছন্দ করে, তারা তোমাকে খুব পছন্দ করে। তাহলে তুমি এই শব্দের প্যাসিভ করবা কি ইউ আর লাভড বাই দেম। এই যে বাই দেম আমাদেরকে শেখানো হয়েছে, দেমের ব্যবহার অশুদ্ধ, দেমের ব্যবহার অশুদ্ধ। মনে করো আমি বললাম কি দা বিল্ডিং ইজ বার্নিং, দ্য বিল্ডিং ইজ বার্নিং, প্যাসিভ করো। এখানে বিল্ডিং নিজেই কাজটা সম্পাদন করছে, বিল্ডিং তো নিজে অবজেক্ট, কিন্তু বাক্যটা তো অ্যাক্টিভ, বাক্যের গঠন অ্যাক্টিভ না। তাহলে এখানে আগুন জ্বালানোর যে বিষয়, আগুনই তো কাজটা সম্পাদনকারী। তাহলে দ্য ফায়ার ইজ বিং বার্নড বাই দ্য বিল্ডিং, এরকম তোমার মনে মনে নিয়তে আসে, কিন্তু আসলে কোনো লাইনে পড়ে, সেন্সে আসে না, বুঝতে পারছি কিনা? মনে করো আমি তোমাকে যদি বলি তুমি প্যাসিভ করো, আমি তোমাকে বললাম দে লাভ ইচ আদার, দে লাভ, দেখি বলো প্যাসিভ করো। তুমি অনেক চিন্তা করার পর আমাকে কি বলবো আমি জানি, তুমি বলবা ইচ আদার ইজ লাভড বাই দেম। ফইনি এই কথাটা কোনো নিয়মের মধ্যে যাচ্ছে না। ইচ ইজ লাভড বাই দ্য আদার, এখানে যা দেয় তা ইচ আদার, তাই না? বাস্তবতা কি দুইজন তারা, ইচ আদার যেহেতু তাহলে দুইজনের বেশি তো না, যদি তিনজন হতো তাহলে ওয়ান আনাদার হতো। তাহলে ইচ আদার কয়জনটা বুঝাই? তাহলে এখানে দেয় মানে দুইজন, তাহলে যা দেয় তাই ইচ আদার। তাহলে দুইজন থেকে একজনকে এদিকে আনতে হবে, একজনকে ওইদিকে রাখতে হবে, কারণ ও সাবজেক্ট হলে ও অবজেক্ট, ও অবজেক্ট হলে ও সাবজেক্ট। এই জন্য ইচ ইজ লাভড বাই দ্য আদার। কথা বলছি কিনা? হ্যাঁ, তাহলে দেখি বলো
one should do his duty passive করো হ্যাঁ তাহলে এই ধরনের ব্যতিক্রমী কিছু গ্রহণযোগ্য স্ট্রাকচার যেমন আছে, যেমন এখানে দেখে ব্যাংকে কেন দিলাম ইচ আদার মধ্যে অবশ্যই দুইজন আছে, এখানে আসলাম। আবার কিছু কিছু কোনোভাবে যৌক্তিকভাবে আসে না এমন আমরা নিয়মও সবসময় মুখস্থ করে হজম করে আসছি, তাই না? তো আমরা আজকে দেখব, প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কোন পরিস্থিতিতে তুমি অ্যাক্টিভ ব্যবহার করবা, কোন পরিস্থিতিতে তুমি প্যাসিভ ব্যবহার করবা। যেমন কিছু এমনিতে সাধারণভাবে গল্পের মতো করে আলোচনার মতো করে শুনে তুমি মাথায় হজম হয়ে যাবে এমন কথা হচ্ছে, যেমন দেখো এমন কিছু পরিস্থিতি আছে যেখানে তুমি আসলে প্যাসিভ ব্যবহার করাটা মানায় না। ভালোবাসো তাকে, প্রকাশ করতে চাচ্ছ, মানে অনেক আবেগ দিয়ে, ইমোশন দিয়ে, তাহলে তুমি যদি ক্যাম্পাসে তারে একদিকে ডেকে নিয়ে গিয়ে গরমের মধ্যে একটা আইসক্রিম খাইয়ে টিস্যু দিয়ে তার মুখটা মুছে দিয়ে পাশে বসে তুমি যদি তারে বলো ইউ আর লাভড বাই মি, কথা বলছ, ইউ আর লাভড বাই মি কথার মধ্যে তার প্রতি একটা ইগনোরেন্স এসে গেল না? তুমি বাক্যটাকে অ্যাক্টিভ না বলে প্যাসিভ কেন বলছো? মানে তুমি তোমার কর্তৃত্ব, তোমার আন্তরিকতার অনেক ঘাটতি এসে গেছে, তুমি তোমারে ফেলে দিছো পেছনে। মানে ভালোবাসার বিচারে ইউ আর লাভড বাই এই চারজনের পরে গিয়ে বসছো তুমি, তার মানে তোমার গার্লফ্রেন্ড এবং তোমার মাঝখানে আরো চারজন আছে, কথা বলছি কিনা? আরো চারজন আছে, তো তাহলে তোমার কথাটা বলা উচিত ছিল আই লাভ ইউ। অনেক কথা আছে, অনেক ভাষা আছে, সবচেয়ে সহজে তারা কনভিন্স করার মতো বাক্য ওই সময়ে অ্যাক্টিভ। তোমরা এখন খুব দুষ্ট হয়ে গেছো, ক্যাম্পাসে একজনও ইউনিফর্ম পরে আসো না, আন্দোলন শুরু করছো, সবাই মন্ত্রী হচ্ছ, এবং আবার কেউ কেউ মন্ত্রী হওয়ার পরেও মন্ত্রিত্বে টিকতে পারছো না অন্যদের আন্দোলনের প্যারায়। এমন একটা প্রজন্ম সৃষ্টি হয়েছে জেনজি বর্তমানে, ঠিক না? আচ্ছা, এই অবস্থায় টিচার তোমাদেরকে বলছে আগামীকাল থেকে ইউনিফর্ম ছাড়া ক্যাম্পাসে কেউ আসতে পারবে না। এখন এই কথাটা কি এভাবে বলবো নোটিশের মধ্যে, দ্য প্রিন্সিপাল ইজ অর্ডারিং টু set or to have to wear to put on the uniform, এভাবে বলবো নাকি স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু পুট অন ইউনিফর্ম ফ্রম টুমরো? স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু না, তাহলে ওই জায়গায় কি ইউ আর লাভড বাই মি হবে নাকি আই লাভ ইউ হবে? ইউ আর লাভড, অর্থাৎ ওখানে প্যাসিভ হবে। অর্থাৎ এমন কিছু পরিস্থিতি আছে যেখানে আসলে অ্যাক্টিভ মানায় না, প্যাসিভ হতে হয়। আবার এমন কিছু পরিস্থিতি আছে যেখানে প্যাসিভ হতে হয়, অ্যাক্টিভ হতে হয়, প্যাসিভ হতে হয় না। অর্থাৎ অ্যাক্টিভ ব্যবহারের কিছু জায়গা আছে, প্যাসিভ ব্যবহারের কিছু জায়গা আছে। এই দুটো জায়গা কি তুমি বুঝছো? এখন তোমার সাইকেল চুরি হয়ে গেছে, তুমি জানোই না সাইকেল কে দিছে, কে চুরি করছে। এখন যখন তোমার কাছে ওই ওই এজেন্ট সম্পর্কে কোনো ধারণাই নেই, এজেন্ট মানে সাবজেক্ট, এজেন্ট মানে যাকে নিয়ে কথা হচ্ছে, এজেন্ট সম্পর্কে যখন তোমার কোনো ধারণা নাই, তখন তুমি কি এজেন্ট উল্লেখ করবা? দ্য থিফ, চোর বেটারা এত সম্মান দেওয়ার কি আছে, কথা বলছি কিনা? তখন কোন জিনিসটা চুরি হয়েছে ওই জিনিসটাই মুখ্য। এই জন্য কথা হবে দ্য মাই বাইসাইকেল ইজ স্টোলেন, হ্যাজ বিন স্টোলেন, প্যাসিভ করেছি। তাহলে বলো পয়েন্ট কি কি? আবেগ প্রকাশের জন্য অ্যাক্টিভ, আবেগ প্রকাশের জন্য কি অ্যাক্টিভ। এগুলো এখন লিখিও না, আগে নোটিস পয়েন্ট আগে তোমাদেরকে আমি এখানে স্লাইড থেকে দেখাবো, কিন্তু আমি দেখে দেখে যদি রিডিং পড়ি তাহলে তোমার কথা মাথায় বসবে না। এভাবে বললে তোমার মাথায় জিনিসগুলো হজম হবে। তিনটে পয়েন্ট অলরেডি আমি বলেছি। একটা পয়েন্ট হচ্ছে অ্যাক্টিভ কখন হবে, কখন হবে আবেগ প্রকাশের ক্ষেত্রে, ওটা আরও ক্লারিফাই হবে, আরও স্পষ্ট করে পয়েন্ট আগে তুমি পাবে। এখন লেখার দরকার নেই, একটু পরে লিখতে সুযোগ দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো নোটিশ, আমরা কোন এক্সপ্রেশনে প্রকাশ করব? প্যাসিভ। যখন সাবজেক্ট সম্পর্কে কোনো ধারণা নাই তখন আমরা কি প্রকাশ করব? প্যাসিভ বলো না, তখন কি প্রকাশ করব? প্যাসিভ। আবার যখন সাবজেক্টের তুলনায় অবজেক্ট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, জরিনার বিয়ে, কার বিয়ে? জরিনার বিয়ে। এখন আজকে জরিনার বিয়ে, তাহলে সাজানো হচ্ছে, তাহলে কি করা হচ্ছে? এখন বর্তমানে তো সাজানোটা সহজ হয়ে গেছে, পার্লারে যাবে, ওখানে 2-3 কেজি আটা, তারপরে কয়েক কেজি রং, হ্যাঁ, তারপরে কিছু কালো রঙের আঙ্গা টাঙ্গা দিয়ে, হ্যাঁ,
একেবারে সুন্দর বানিয়ে ফেলবে। তারপরে এই জন্য এটা নাম দিয়েছে মেকআপ। মেক আপ মানে মেকআপ মানে কি জানো? মেকআপ মানে তুমি জানো না, কি বলো তো? তৈরি করা শোনেননি? মেকআপ মানে যা না তা বানানো। আক্ষরিক করতে তাই এই জন্য মেকআপ করা, এই জন্য এটার নামও সুন্দরভাবে দিছে, কিন্তু মেয়েদেরকে সুন্দরভাবে ইনসাল্ট করা হয়েছে, এরা বুঝতে পারে না। কেন হচ্ছে এখন কথা হচ্ছে, হ্যাঁ এখন ওই যে নারী সংস্কারের কমিশনের বিরুদ্ধে একটা মিছিল বেরিয়েছিল না কয়েকদিন আগে। আমার একটা প্রশ্ন হচ্ছে, যারা এরকম বাম টাইপের মানুষ, এদের মধ্যে সুন্দর কোনো মানুষ নাই কেন? এই মেয়েগুলো আসছে, এগুলো হিজড়ার মতো, একটা সবাই বেড়ার মতো, মানে দেখে মনে হয় যে এগুলো কি পুরুষ, এগুলো অন্য একটা জাতি। এবারে তার চুল কোথায়, গোসল কোথায়, কাপড় চোপড় কোথায়, রুচি কোথায়, মানে আউট অফ রুচি। আচ্ছা যাক, কথা হচ্ছে এখন জরিনার বিয়ে, তার কি করা হচ্ছে? মেকআপ করা হচ্ছে, সাজানো হচ্ছে। এখন কে সাজাচ্ছে? অথবা তুমি চুল কাটতে গেছো সেলুনে, এখন তোমার চুল কাটা হচ্ছে, এখানে সেলুনের ছেলেটার নাম কি কোনো গুরুত্বপূর্ণ বিষয়? জরিনারে মেকআপ করানোর সময় তার কোন কাজিন, কোন পাড়াতো বোন তারে মেকআপ করাচ্ছে, সে গুরুত্বপূর্ণ নাকি আজকে জরিনা গুরুত্বপূর্ণ? এখানে সাবজেক্ট হচ্ছে যিনি মেকআপ করাচ্ছেন, সাজাচ্ছেন, আর যাকে সাজানো হচ্ছে সে হচ্ছে অবজেক্ট, কিন্তু সাবজেক্টের তুলনায় অবজেক্ট গুরুত্বপূর্ণ, ঠিক না? ওই অবস্থায় আমরা প্যাসিভ ব্যবহার করবো। এই জন্য জরিনা ইজ বিং মেড আপ। কথা বলছো? জরিনা ইজ বিং মেড আপ। আচ্ছা, প্যাসিভ। আবার সাবজেক্ট যদি এত প্রসিদ্ধ হয় যে তার নাম উল্লেখ করার দরকার নেই। যেমন তোমাকে একটা উদাহরণ আমি অলরেডি দিয়েছি, প্রিন্সিপাল ইজ অর্ডারিং। কলেজের প্রিন্সিপাল বা ইউনিভার্সিটিতে ভিসি ছাড়া কে আদেশ দিবে? এই জন্য দ্য প্রিন্সিপাল ইজ অর্ডারিং টু পুট অন ইউনিফর্ম বলা হচ্ছে না, বলা হচ্ছে স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু, কি স্টুডেন্ট আর আস্কড টু, অর্ডার টু, হোয়াট এভার, পুট অন ইউনিফর্ম। তাহলে সাবজেক্ট যদি প্রসিদ্ধ হয়, সাবজেক্ট প্রসিদ্ধ হওয়া অবস্থায় কখনো কখনো আমরা শুধু সাবজেক্ট দিয়ে একটি প্রকাশ করি, যেমন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কে দিচ্ছে ব্যাপারটা তো আমরা সকলে জানি, আল্লাহ দিচ্ছে, আর কেউ কি বৃষ্টি দিতে সক্ষম? ফেরাউন বৃষ্টি দেওয়ার জন্য চেষ্টা করছিল। তুমি তো আমাদেরকে খোদা বলছো, তাহলে আল্লাহ তুমি আনা রব্বুকুম আলা বলতো না, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, তাহলে আমাদের তো ফসল উৎপাদন হচ্ছে না, তুমি বৃষ্টির ব্যবস্থা করো। এখন ফেরাউন তো তখন টেকনোলজি ছিল না, আরব আমিরাতের মতো উপরে ড্রোন দিয়ে পানি ছিঁড়ে দিয়ে বৃষ্টি বানাবে কৃত্রিম, বা মেঘের মধ্যে বুম ব্লাস্ট করে বৃষ্টি করবে। তখন ফেরাউনের একটা সুযোগ ছিল, তার কাছে কিছু জিন ছিল, জিনদেরকে বলছে, শয়তানদেরকে বলছে, তোমরা সাগরে গিয়ে বেশি করে পানি খেয়ে সবাই এক নাগারে প্রস্রাব করে দিবা। এখন প্রস্রাব করে দেওয়ার কারণে প্রস্রাব তো গরম বা বিষাক্ত, এই জন্য ফসল যা ছিল তা সব মরে গেছে। কথা বলছো? এখন বর্তমানে ফেরাউনও নাই, এরকম আর্টিফিশিয়াল বৃষ্টির কোনো ইয়াও নাই, ন্যাচারাল যে বৃষ্টি এটা আল্লাহ দেয়, সৃষ্টিকর্তাই দেয়, গড দেয়, এটা আমরা সকলে জানি। এই জন্য আল্লাহ ইজ গিভিং বৃষ্টি, এই ফৈনিক বাক্য আমরা বলি না, ঠিক না? আমরা বলি ইট ইজ রেইনিং, ইট ইজ। তাহলে কে দিচ্ছে এই কাজের সাবজেক্ট সম্পর্কে আমরা জানি, কিন্তু সাবজেক্ট এত ফেমাস বলবার প্রয়োজন নেই, বলবার। এই জন্য আমরা অনেক সময় এরকম অ্যাক্টিভও করি, কিন্তু এই ধরনের প্রসিদ্ধ সাবজেক্টের ক্ষেত্রেও আমরা প্যাসিভ এক্সপ্রেশনগুলো দিব। তাহলে অ্যাক্টিভ কখন ব্যবহার করব, প্যাসিভ কখন ব্যবহার করব, এর জন্য আমি তোমাদেরকে তোমার লেভেল অনুযায়ী কিছু কথা এখানে মোবাইলে লিখেছি, যদিও কম্পিউটারে সুন্দর করে সাজিয়ে স্লাইড করে নেই, কিন্তু কথাগুলো রেফারেন্স সহ গুরুত্ব দিয়ে পয়েন্ট আকারে আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো, লেটস কাম টু দ্য স্লাইড। এই কথা আমি বলছি অবজেক্টের উপর জোর দেওয়ার জন্য, জরিনার বিয়ে, কার বিয়ে? জরিনার বিয়ে। তাহলে তুমি দেখো তো এখানে দেখা যাচ্ছে একটা সেন্টেন্স লেখা হয়েছে, দ্য রুট ওয়াজ রিপেয়ার্ড লাস্ট নাইট। রাস্তার মধ্যে এই রিপেয়ার করার কাজটা যে মিস্ত্রিগুলো করছে, আবুল্লাহ, কামাইল্লা, হারুন, এরা হচ্ছে লেবার, এরা করছে। এখন রাস্তা রিপেয়ার করার ক্ষেত্রে ওই লেবারগুলোর নামের কোনো গুরুত্ব কি আছে আদৌ? এই জন্য এই এক্সপ্রেশনটা দেখো, দ্য রুট ওয়াজ, এখানে রুট গুরুত্বপূর্ণ, কি রিপেয়ার করা হয়েছে ওটা গুরুত্বপূর্ণ, কে রিপেয়ার করেছে ওটা গুরুত্বপূর্ণ না।
তারপরে দেখো আর ডিসিশন হ্যাজ বিন মেড, সিদ্ধান্ত কে নিয়েছে ওরা, যেহেতু সিদ্ধান্ত নেওয়ার কথাটা কোনো একটা পার্সপেক্টিভ থেকে সিদ্ধান্তটা আসবে, তাহলে সিদ্ধান্ত কে নিবে, কারা নেওয়ার অধিকার রেখে আমরা জানি, এখানে সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ আচ্ছা, একটা পয়েন্ট এবার লিখতে পারো। এক নম্বর হচ্ছে কি অবজেক্ট যখন সাবজেক্টের তুলনায় গুরুত্বপূর্ণ হয়, না লিখলে ক্লাসের কি কি পয়েন্ট পেয়েছে ওটা বুঝিয়ে আসবে না। এক নাম্বার সংক্ষেপে লিখবে, বেশি লম্বা কিছু না। অবজেক্ট যখন সাবজেক্টের তুলনায় কি হয়, বেশি গুরুত্বপূর্ণ হয়। পয়েন্ট 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাবজেক্ট যখন জানা থাকে না, সাবজেক্ট যখন জানা থাকে না। উদাহরণ সহজ, উদাহরণ নিয়ে প্যাস করার দরকার নেই, তুমি ছোটো ছোটো বুলেট পয়েন্ট দিয়ে এক নাগারে লিখে যাও। তাহলে 2টা পয়েন্ট পেয়েছি। এবার তাহলে দেখো, দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড ইন দ্য মর্নিং। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন লেটারটা ডেলিভার করা হয়েছে, তোমার বাসার সামনে পোস্ট বক্স আছে, লেটার বক্স আছে, ওখানে চিঠি দিয়ে চলে গেছে। চিঠি কে দিয়েছে তুমি কি জানো? ওই 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 ডাক পিয়নের নামও তো তুমি জানো না। এই জন্য পরে দ্য লেটার ওয়াজ ডেলিভার্ড, কারণ আমি সাবজেক্ট এখানে সাবজেক্ট কি আননোন বলে না, সাবজেক্ট কি আননোন। তাহলে দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন দ্য 18th century, কে লিখেছে আমরা জানি না। আচ্ছা, এরকম অবস্থা। এবার আসো তৃতীয় নম্বর পয়েন্টটা খেয়াল করো, নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতার জন্য। নিরপেক্ষতা বা বস্তু, এটা আমি বলে আলোচনা করে নেই, এটাও লিখে রাখতে পারো। নিরপেক্ষতা, ইভেন পরের পয়েন্টগুলো লিখতে পারো। রিপোর্ট, এটা তোমার লাগবে। এই যে এগুলো তোমার লেখালেখিতে বিসিএস এর মতো কম্পিটিটিভ পরীক্ষায় তোমার কাজে লাগবে। গবেষণা, একাডেমিক লেখা, যেভাবে আছে ওভাবে লিখো। একটু লিখে লিখে ক্লাস করো। আমি ইউজুয়ালি এভাবে ইয়া করি না, লিখলে মাথায় সেট হবে। লিখছো না? নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতার জন্য কি ধরনের লেখা? ফর্মাল লেখা বলো না, কি ধরনের লেখা? অথবা তুমি কথাটাকে ফর্মাল লেখার মধ্যে সহজে এসে গেছে, স্ট্রাকচার্ড রাইটিং। স্ট্রাকচার্ড রাইটিং, কাঠামোবদ্ধ লেখার ভেতরে আমরা আমাদেরকে পেসিভ ব্যবহার করতে হয়। সবগুলো পেসিভ। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বানাইছিলাম, কিন্তু ওটা যে সেন্ড হয় না, এটা বুঝতেছি না। তাহলে দ্য ডাটা ওয়ার অ্যানালাইজড স্ট্যাটিক্যালি। তাহলে অনলাইনে যারা শুনছো তোমরা আমাকে রেসপন্স দাও, লিখে লিখে আগাচ্ছ তো। কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে, 1 নাম্বার সহজ, যেটা প্রথম অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, ওটা হচ্ছে যখন অবজেক্ট যখন সাবজেক্টের তুলনায় গুরুত্বপূর্ণ হয়। অবজেক্ট যখন সাবজেক্টের তুলনায় গুরুত্বপূর্ণ হয়, এই যেভাবে লেখা আছে কর্মের উপর জোর দিতে। অর্থাৎ এখানে আমি কথাটা এভাবে লিখলেও আসল কথা হচ্ছে অবজেক্ট গুরুত্বপূর্ণ। 1 নাম্বার। তার 2য় নাম্বার কি লিখেছ? অজানা বা গোপন রাখতে চাইলে কখনো কখনো জানা থাকে না, কখনো কখনো আমি চাচ্ছি না সাবজেক্টকে উল্লেখ করতে। তারপরে 3য় নাম্বার হচ্ছে ফর্মাল লেখনীতে। 3টি জায়গা পেলাম। ফর্মাল লেখনীর জায়গাটা ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। নিরপেক্ষ, নিরপেক্ষ। ইভেন তুমি যখন কোনো একটা এসে লিখবা, এসে লেখার সময় তোমাকে নিউট্রাল থেকে তোমার বক্তব্য উপস্থাপন করতে হয়। কোনো একটা লেখনী, হোয়াট এভার দ্য রাইটিং, ফর্মাল যে কোনো একটা লেখনীতে তোমার ভূমিকা স্বরূপ যে সমস্ত কথা থাকবে, ভূমিকার মতো কথায় অথবা ইন্ট্রোডাকশনে সরাসরি ফর্মাল একটা ইন্ট্রোডাকশন। আমার কথা শুনতেছো মনোযোগ দিয়ে? এটা আমি এক্সট্রা যোগ করতেছি, ওরকম এটাও কথা হয়ে কথা। এসে লিখছো, এসে লেখার সময় যেমন সামনে যারা বিসিএস দিবে তোমাদের কিন্তু রচনা লিখতে হবে, 100 নম্বরের একটা রচনা, অনেক গুরুত্বপূর্ণ রচনা। এগুলো এই রাইটিং বিষয় নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। তো রাইটিংয়ের ক্ষেত্রে কোনো কিছু বিষয়ে কিছু কাঠামো আছে, ঠিক আছে, কিন্তু বাক্যের পর বাক্য কথাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করাটা ওটা কিন্তু কোনোভাবে ক্লাসে সহজে শিখিয়ে দেওয়ার বিষয় না। এরকম যদি শেখানো যাইতো, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ
MIT এগুলো থেকে কয়েকটা নজরুল বের হতো, কথা বলছো কিনা? শেলি বাইরন মতো, ওয়ার্ডসওয়ার্থের মতো, শেক্সপিয়ারের মতো রাইটার বের হতো, কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে কি এরকম কোনো কবি বের করতে পারছে? এই জন্য শিখিয়ে লেখনি শেখানো যায় না। ভাব প্রকাশের ব্যাপারটা সম্পূর্ণ ইউনিক, এটা সায়েন্সের মতো আবিষ্কারের বিষয়, কথা বলছ? এই জন্য কিন্তু তবু তোমার গতানুগতিক জোরে বিচ্ছিন্ন কথাগুলোকে কাঠামো স্ট্রাকচারের ভেতরে এনে সুন্দর একটা উপস্থাপনা আনার জন্য কিছু স্ট্রাকচার তো আছে, যে লেখাটা অন্তত নজরুলের মতো সাহিত্যের মান না পেলেও কোনো একজন ভালো সাংবাদিকের মতো আর্টিকেলের মান তো পাবে, বুঝতে পারছি কিনা? কোনো একটা ভালো লেখকের মতো রিপোর্টের মান তো পাবে। তো রিপোর্ট হয়ে ওঠার জন্য কিছু কাঠামো আছে, এই জন্য এক একটা লেখার এক একটা নিয়ম। তো একটা ফর্মাল এসেতে ইন্ট্রোডাকশনে তুমি সবসময় কী থাকতে হবে? নিরপেক্ষ থাকতে হবে। বলো বলো, ইন্ট্রোডাকশনে ফর্মাল লেখনীতে এসে লেখার সময় ইন্ট্রোডাকশনে সবসময় কীরকম থাকতে হয়? আওয়াজটা লাগবে, নিরপেক্ষ থাকতে হয়। বলো, কী থাকতে হয়? হোয়াট এভার দ্য ইস্যু, যে বিষয়ে তুমি লিখো না কেন, তোমার লেখনীতে যদি তুমি ভূমিকা অংশে কোনো পক্ষ অবলম্বন করো তাহলে তোমার রচনা শেষ। এই রচনা সামনের দিকে আর পড়বে না, কারণ তুমি মনে মনে ভাইবো না তোমার খাতা কাটার সময় এক্সামিনার ওগুলো জানেন না, উনি এক্সপেরিয়েন্স স্কিলড বুড়া মানুষ, উনি জানেন, বুঝতে পারছি? এই জন্য এগুলো সহজ বা সাধারণ সিম্পল এড়িয়ে যাওয়ার বিষয় না, নিউট্রাল থাকতে হয়। এখন নিরপেক্ষ কোনো কথা এক্সপ্রেস করতে গেলে কি অ্যাক্টিভ ভয়েসে বলা উচিত না প্যাসিভ ভয়েসে বলা উচিত? কথা বুঝতে পারছি? তাহলে দেখো, মনে করো একটা ভূমিকা লিখছো, ভূমিকাটা হচ্ছে কি নিয়ে? মনে করো এখন বার্নিং ইস্যু কি? পাকিস্তান আর ভারত, কাশ্মীর ইস্যু। আর কাশ্মীর ইস্যু নিয়ে তুমি রচনা লিখছো, ঠিক আছে? তাহলে পৃথিবীতে তুমি রচনাটা শুরু করবে, এটা একটা প্রথমে রচনাটা শুরু করার সময় তোমার লেখনীটা শুরু হবে কি? কাশ্মীর ইস্যুটা কি কোনো একটা আনন্দের বিষয় নাকি একটা ক্রাইসিস? ক্রাইসিস না? তাহলে পৃথিবীতে অনেকগুলো বৈশ্বিক ক্রাইসিস আছে, যেমন বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস, এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। প্যালেস্টাইন ইসরায়েল ক্রাইসিস, এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এরকম পৃথিবীতে বিভিন্ন জায়গায় ক্রাইসিস আছে। কাশ্মীর ইস্যুটা একটা পৃথিবীর সবচেয়ে আলোচিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস। তাহলে প্রথমে বলছে পৃথিবীতে অনেক ক্রাইসিসগুলো আছে, জিওপলিটিক্যাল ক্রাইসিস। কাশ্মীর ইস্যু এটা একটা খুব আলোচিত ক্রাইসিস। তাহলে কয়টা বাক্য হলো? দুইটা। পৃথিবীতে অনেক ধরনের ক্রাইসিস আছে, অনেক জায়গায় ক্রাইসিস চলছে, একটা ক্রাইসিস হচ্ছে কাশ্মীর ইস্যু, অথবা এটা একটা বিখ্যাত। এই দুইটার কথা বলার পরে তৃতীয় কথাটা তোমার কী হবে জানো? তৃতীয় কথাটা হবে এমন একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা তুমি নিরপেক্ষভাবে বলবা, তুমি নিজের কোনো মতামত দিবা না। তুমি ডাইরেক্ট বলবা না যে আমি মনে করি এখানে ইন্ডিয়ার উচিত তার জায়গাটা ছেড়ে দেওয়া, আমি মনে করি পাকিস্তানের উচিত এইটা নিয়ে ইন্ডিয়ার বুম মেরে কাজ করে দেওয়া। এরকম কোনো কথা যদি তুমি ফেলনি বলো, তোমার রচনার সামনে আর পড়ার প্রয়োজন নেই, তুমি শেষ, 100 তুমি ফেল, বুঝতে পারছি? তাহলে ব্যাপারটাকে তুমি এত সিম্পলি নেওয়ার কিছু নেই, গুরুত্ব দিয়ে দিতে হবে। তাহলে ওখানে তোমাকে কথাটা বলতে হবে নিউট্রাল, নিরপেক্ষ। কিছু কিছু মানুষ মনে করেন কাশ্মীরের জন্য পাকিস্তানিরা দেয় এই ক্রাইসিসের জন্য, অন্যদিকে কিছু মানুষ মনে করেন ইন্ডিয়ানরা দেয়। কে মনে করেন? অন্যরা। সাম পিপল থিঙ্ক দ্যাট, অ্যানাদার গ্রুপ অফ পিপল সে দ্যাট, বুঝতে পারছি? তাহলে ইট ইজ বিলিভড দ্যাট, ইট ইজ বিলিভড দ্যাট, ইট ইজ বিলিভড। অ্যাক্টিভটা প্যাসিভ, প্যাসিভ বলো না, অ্যাক্টিভটা প্যাসিভ। তাহলে কথাটা এখানে আমি সময় দেওয়ার পেছনে কারণ ছিল তোমার মাথায় যেন কমন সেন্স হিসেবে সাধারণ চিন্তার মধ্যে ঢুকে যায়। হোয়াট এভার আই এম রাইটিং, আমি যখন কোনো একটা ইন্ট্রোডাকশন লিখবো, ইন্ট্রোডাকশনে আমাকে যা লিখতে হবে তার মধ্যে একটা নিরপেক্ষতা রাখতে হবে। নিরপেক্ষতা মূলত অ্যাক্টিভ দিয়ে প্রকাশ হয় না, কি দিয়ে প্রকাশ হয়? প্যাসিভ দিয়ে। সময় কাটিয়েছি কারণ এটা কাজে লাগবে। আচ্ছা, এবার আসো 4 নম্বরে। দেখো, কৃতজ্ঞতা, সৌজন্যতা, কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং সৌজন্যতা প্রকাশের জন্য। সংবেদনশীলতা বা সৌজন্যতা একই কথা। হ্যাঁ, মনে করো তুমি সরাসরি তাকে ব্লেম না করে বলো তুমি একটু ভুল করছো, কেমন যেন রাফ হয়ে যায় না? মানে তুমি আমাকে কোনো একটা অ্যাপ্লিকেশন জমা দিলা, অ্যাপ্লিকেশনটা নিয়ে আমি বললাম তোমার এখানে ভুল হয়েছে, এটা ইনফর্মাল কথা হয়ে গেল না?
একটু সৌজন্যতা ভদ্রতার জন্য আমরা কি বলতে পারি, এই লাইনে বোধহয় একটু ভুল হয়েছে, ব্যাপারটার মধ্যে একটা সৌজন্যতা আছে না। এই যে দেখো, ইউ আর রিকোয়েস্টেড টু বি সিটেড, সিট ডাউন, মেহমান আসছে, তুমি বলছো কি সিট ডাউন, হইল? তাহলে সিট ডাউন না বলে প্লিজ বি সিটেড, প্লিজ বি সিটেড। তাহলে বি সিটেড যখন বলছো আমরা কখন কি বলছি, পেসিভ। তারপর আ মিস্টেক ওয়াজ মেড, একটা ভুল হয়েছে বোধহয়, এই ধরনের একটা কথা। তাহলে সৌজন্যতার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, পেসিভ এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। দেখো, কৌশলে কোনো একটা বিষয়কে তুমি ইগনোর করতে চাচ্ছ, সরাসরি ইগনোর না করে একটু কৌশলী হয়ে কি করার জন্য, বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য, বিষয়টার নাম উল্লেখ না করে অ্যাক্টিভ এক্সপ্রেশন না দিয়ে আমরা প্যাসিভ এক্সপ্রেশন দিতে পারি। মনে করো দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন, দ্য উইন্ডো হ্যাজ বিন ব্রোকেন। তুমি জানো ওই হাসান জানলাটা ভাঙছে, এখন তুমি তার দোষটাকে ইগনোর করে বলছো জানলাটা ভেঙে গেছে, মানে হাসান জানলা ভাঙছে এরকম করে দোষারোপ না করে ব্যাপারটাকে আমরা বলতে পারি সেভারাল ফাইলস ওয়ার ডিলেটেড। কে ডিলেট করছে তুমি জানো, কথা বলছো কি না? হ্যাঁ, এটা ডে টু ডে লাইফে লাগবে, অত বেশি পরীক্ষামুখী বিষয় না। হ্যাঁ, এটা তারপরে হচ্ছে কিছু জায়গায় ন্যাচারালি কি হয়, প্যাসিভ হয়। এমন কিছু জায়গা আছে যেখানে ন্যাচারালি কি হবে, প্যাসিভ হবে। যেমন দেখো বিজ্ঞপ্তি, এই কথা আমি বলছি কিন্তু। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে কি বিজ্ঞপ্তি, দাপ্তরিক চিঠি, এগুলোতে সাধারণত অ্যাক্টিভ এক্সপ্রেশন দেওয়া হয় না। এখন তুমি কোনো চিঠি লিখতে গেছো, তুমি কোনো পদে অফিসে আছো, অ্যাক্টিভ এক্সপ্রেশন দিবে না, প্যাসিভ এক্সপ্রেশন দিবে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো শেখার বিষয়, এই জিনিসগুলো অ্যাভয়েড করার বিষয় না, জানা থাকতে হবে। যে পজিশনে যে প্রফেশনে যাও, ইউ আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট। হ্যাঁ, তাহলে ইউ আর ইনফর্মড প্যাসিভ এক্সপ্রেশনে দেওয়া হয়েছে দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড। তাহলে এখানে এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমরা এখানে প্যাসিভ করে বলছি ভিজিটার্স আর নট অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট। তাহলে আমি যদি এখানে গেটের মধ্যে লিখে দিই বহিরাগতরা ভেতরে প্রবেশ করবেন না, আদেশ ক্রমে কর্তৃপক্ষ, এরকম লিখে না, এগুলো আমরা অভদ্র। এখনও আমাদের মধ্যে সভ্যতা আসা নেই, কথা বলছি কিনা? আদেশ ক্রমে কর্তৃপক্ষ এগুলো দেওয়ার দরকার নেই, ভিজিটরদেরকে অনুরোধ করা যাচ্ছে এই পয়েন্ট অতিক্রম না করার জন্য, শেষ, ঠিক না? এই ধরনের প্যাসিভ করে পোলাইটলি ব্যাপারটা বলা দরকার। হ্যাঁ, তারপরে তাহলে আমরা 6টা পয়েন্ট পেয়েছি, আর নাই। তাহলে এটা আমি জাস্ট একটা সামারি লিখলাম, এটা আলাদা পয়েন্ট না। তাহলে আমরা কয়টা জায়গা পেয়েছি যে জায়গাগুলোতে আমরা অ্যাক্টিভ ব্যবহার না করে কি ব্যবহার করব, প্যাসিভ ব্যবহার করব। আমরা শেষ দিকে রিভিউ করবো, যেহেতু তুমি লিখছো আমি জিজ্ঞেস করছি না এখন। হ্যাঁ, এই পয়েন্টটা 6 নম্বরটা হচ্ছে প্রথাগত, অর্থাৎ অফিসিয়াল নোটিশ এবং বিজ্ঞপ্তিতে সাধারণত কি ব্যবহার করা হয়, এটা রীতি, অফিসের রীতি। হ্যাঁ, এই যে বিজ্ঞপ্তি এবং দাপ্তরিক চিঠি, তুমি এটা লেখার সময় এখানে বুঝি নেই, না সৌজন্যতা এবং কৃতজ্ঞতার ক্ষেত্রে ওটা হচ্ছে যে কোনো পরিস্থিতি হতে পারে। সৌজন্যতা তুমি বাসায় হতে পারে, তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে হতে পারে, আর এটা হচ্ছে স্পেসিফিক অফিসিয়াল ইয়ার জন্য। এখানে সিনিয়র জুনিয়র কোনো ব্যবধান নেই, সবার ক্ষেত্রে প্যাসিভ ব্যবহার হয়। এই ধরনের এই জন্য দুটার মধ্যে একটু পার্থক্য। আচ্ছা, এবার তাহলে আমাদের কখন ব্যবহার করবে এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এখানে আমরা মৌলিক আলোচনায় যাচ্ছি, এখানে বেসিক কিছু কথা বলবো, তারপরে আমরা ধাপে ধাপে আগাচ্ছি। সময় বাঁচানোর জন্য স্লাইড যেহেতু আছে, এখানে আমি অনেক কম সময়ে টোটাল জিনিসগুলো উপস্থাপন করতে পারবো। আমরা এতক্ষণে 6টা পয়েন্ট এখানে একটু সময় দিয়েছি কারণ এই জিনিসগুলো নিয়ে আমরা কনসার্ন না। আমরা শুধুমাত্র অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমি যার ওয়াজার কোথায় বসবে এগুলো নিয়ে গঠন নিয়ে মুখস্থ করতে করতে ব্যস্ত। কাঠখোট্টা টাইপের জিনিসগুলোকে আমাদের মধ্যে আমরা কখনো রস খুঁজে পাইনি, ঠিক না? তাহলে এই ব্যাপারগুলো এখন থেকে আমরা এই 6টা পয়েন্টকে আমরা ক্লিয়ারলি মাথায় রাখবো এবং প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করব। আচ্ছা, এবার আসুন, তাহলে আমাদের কাছে এটা তো এই কালারটা তো চলবে না,
হ্যাঁ, তাহলে আমাদের কাছে কি একটা কি আছে, অ্যাক্টিভ। হ্যাঁ, তারপর ওটা থেকে আমাদের কি করতে হয়, প্যাসিভ। অর্থাৎ করতে হয় না, আসলে এটা হচ্ছে বাক্য প্রকাশের দুইটি ধরন, বাক্য প্রকাশের দুইটি ধরন। আচ্ছা, এখানে আমরা দেখব তাহলে আমাদের একটা এজেন্ট থাকে, এজেন্টের নাম হচ্ছে সাবজেক্ট। এরপর হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বের জায়গায় এখানে দুই ধরনের ভার্ব থাকে, অক্সিলিয়ারি প্লাস ভার্ব। হ্যাঁ, তারপরে এখানে একটা কি থাকে, অবজেক্ট থাকে। এটা হচ্ছে সাধারণ একটা সাধারণ বাক্যের গঠন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ চিন্তা করার সময় তোমাকে এজেন্ট নিয়ে তো চিন্তা করবা, এজেন্ট ছাড়া তো, সাবজেক্ট ছাড়া তো বাক্য হবে না, সাবজেক্ট তো একটা থাকবেই। হ্যাঁ, দ্বিতীয়ত তোমাকে চিন্তা করতে হবে ভার্ব। ভার্বের মধ্যে তিনটি ধরন আছে। কয়টা ধরন? এই জায়গায় যে ভার্ব আসবে এখানে কয়টা ধরন আছে? তিনটি ধরন। একটা মনে করো, আমি তোমাকে প্রথমে একটু বুঝাই। একটা হচ্ছে মূলত অ্যাকশন ভার্ব। কি ভার্ব? অ্যাকশন ভার্ব মানে অ্যাকশন মানে কাজ, যেটা কাজ বোঝাবে। তাহলে স্যার ভার্ব তো কাজও বোঝাই, আর কিছু বোঝাই কি? হ্যাঁ, ভার্ব আরও কিছু বোঝাই। যেমন এখানে আমরা বি ভার্ব ব্যবহার করি না, অথবা আমরা কি ব্যবহার করি, হ্যাভ ভার্ব ব্যবহার করি না। এরা যদি প্রিন্সিপাল ভার্ব হিসাবে আসে, এরা কি কোনো অ্যাকশন বোঝায়? শি ইজ আ বিজনেসম্যান। হ্যাঁ, এখন শি ইজ আ স্টুডেন্ট, এখানের মধ্যে ইজ কি কোনো কাজ বোঝাচ্ছে? এটা জাস্ট একটা লিঙ্কিং ভার্বের ভূমিকা পালন করছে, তাই না? আচ্ছা, তাহলে অ্যাকশন ভার্ব, বি ভার্ব, এই ধরনের একটা ক্যাটাগরি যেমন আছে। ভার্বের মধ্যে মাত্র একটা শব্দ দিয়ে একটা ভার্ব হতে পারে, অক্সিলিয়ারি প্লাস ভার্ব একাধিক শব্দ দিয়েও ভার্ব হতে পারে। তবে অ্যাকশন ভার্ব, বি ভার্ব এভাবে চিন্তা না করে এই জায়গায় যে ভার্বটা থাকবে এটাকে আমরা ক্লিয়ারলি চিন্তা করব। এখানে স্ট্যাটিক ভার্ব থাকতে পারে, এখানে ট্রানজিটিভ ভার্ব থাকতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব থাকতে পারে। তার মানে আমরা এই ভার্বটাকে কয়টা ভাগে ভাগ করবো একটু আগে বলছি। কয়টা ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে এখানে ভার্বটা কি হতে পারে, ট্রানজিটিভ, লেখার দরকার নেই। আর একটা হচ্ছে এখানে ভার্বটা কি হতে পারে, ইনট্রানজিটিভ। আর একটা হচ্ছে এখানে ভার্বটা কি হতে পারে, লিঙ্কিং। মনে মনে ভাবিও না, এখানে আর অনেক কিছু আছে, অনেক বৈচিত্র্যতা আছে, এর বাইরে আর কোনো কথা আছে। রিমেম্বার, পৃথিবীতে একটা সেন্টেন্সের অ্যাক্টিভ সাবজেক্টের পরে একটা ভার্ব আসবে, এই ভার্বটার কয়টা রূপ? 3টা। কথা শেষ। এই ভার্বের কয়টা রূপ? 3টা রূপ। এই 3টা রূপের মধ্যে এক রূপে প্যাসিভ হবে, বাকি 2টা রূপে প্যাসিভ হয় না। ভার্বটা যখন ট্রানজিটিভ হবে তখন এটা কি হবে, প্যাসিভ হবে বলো না, তখন এটা কি হবে? কিন্তু যখন ইনট্রানজিটিভ হয় প্যাসিভ হয় না, যখন লিঙ্কিং ভার্ব হয় প্যাসিভ করা যাবে না। তাহলে বলো, প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটা চিনলাম, দেখলাম, বের করলাম। সাবজেক্ট মানে যাকে নিয়ে কথা হয়, সাবজেক্ট মানে যিনি কাজ সম্পাদন করে। এরপরে ভার্ব। ভার্ব পৃথিবীতে কয় জাতের হতে পারে? 3 জাতের, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। এখন স্যার আমি তো এইগুলো চিনি না। সহজ দেখো, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে তার একটা কি থাকবে, অবজেক্ট থাকবে বলো না, তার একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। যেমন ধরো ডু, আমি লিখলাম মনে করো ড্রাইভ, লিখলাম মনে করো ইট। হ্যাঁ, এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর একটা অবজেক্ট থাকে। সেটা কীভাবে বুঝবা? এই ভার্বের পরে একটা ইটকে কল্পনা করবা, ভার্বের পাশে ইট বসালে অর্থটা যৌক্তিক হবে। অথবা ভার্বটাকে তুমি কি দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করলে কোনো একটা অ্যান্সার পাবা, বুঝবে এটা ট্রানজিটিভ। সহজ, কঠিনভাবে নিবা না। আমি এখানে এই জায়গায় যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ চিনার কথাটা বলতে অনেক সময় কে আমি আসল কথা উপস্থাপন করতে পারবো না। আমি জাস্ট একটু ক্লু দিয়ে জিনিসগুলোকে অস্পষ্টতা, ঝাপসা ভাবগুলো স্পষ্ট করে দিয়ে আগে যাব। বলো তাহলে আমি একটা ভার্ব লিখবো, তুমি বলবো ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। আগে বলো তো, আই ডু ইট মিলে না, আই ড্রাইভ ইট মিলে না, আই ইট ইট মিলে না, আমি কি করি মিলে না, কি চালাই মিলে না, কি খাই মিলে না, মিলে। তাহলে তুমি যা এই কি দিয়ে অথবা ইট দিয়ে যারা মিলবে তারা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, দেখি বলো তো। এবার আমি লিখলাম ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রানজিটিভ না?
আচ্ছা আমি লিখলাম কেন ট্রানজিটিভ, আমি কি হাঁটি, আমি এটি হাঁটি, মিলে নাকি? আমি এভাবে হাঁটি, ওভাবে হাঁটি, এখন হাঁটি, তখন হাঁটি মিলে, কিন্তু আমি কি হাঁটি মিলে না, কোথায় হাঁটি মিলে, ঠিক না? তার মানে এটা কি না, কি দিয়ে মিলে না, তাহলে খেলা তো শেষ, আর কোনো কথা নেই। তাহলে বলো একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ চিন্তা করার সময় প্রথমে চিন্তা করতে হবে ভার্বটাকে নিয়ে। কাকে নিয়ে? হ্যাঁ, এখন তুমি তো মেইন ভার্ব নিয়ে চিন্তাই করো না, তুমি শুধু চিন্তা করো অক্সিলিয়ারি ভার্ব নিয়ে, এম ইজ আর ওয়াজ আর হ্যাজ বিন হ্যাজ কখন বসবে, ঠিক না? আসলে চিন্তা করতে হবে কি নিয়ে, মেইন ভার্ব নিয়ে। তাহলে মেইন ভার্বের কয়টা রূপ? 3টা রূপ। প্রথমত হচ্ছে সে কি হবে, ট্রানজিটিভ। যদি ট্রানজিটিভ হয় তাকে আমরা প্যাসিভের দিকে যাব, কারণ তার একটা অবজেক্ট থাকবে। আর যদি ইনট্রানজিটিভ হয়, ইনট্রানজিটিভ কীভাবে বুঝবো? ইনট্রানজিটিভ হচ্ছে ইট দিলে মিলবে না, কি দিলে মিলবে না। তাহলে স্যার আরেকটা যে প্রকার বলছেন লিঙ্কিং, এগুলোকে অনেক জায়গায় স্ট্যাটিক ভার্ব বলবে অনলাইনে, বা স্ট্যাটিক ভার্ব কথাটাও ঠিক আছে, তবে লিঙ্কিং ভার্ব হিসেবে চিনবে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের ব্যাপারটা এরকম, মনে করো আমি বললাম আই ড্রাইভ দ্য কার, তাহলে যিনি আই তিনি কি কার, এবং ড্রাইভটা কি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু আমি যদি বলি আই এম টায়ার্ড, আই এম, অনলাইনে দেখো আই এম টায়ার্ড। আচ্ছা যিনি আই তিনি টায়ার্ড না, যিনি আই তিনি কিন্তু কার না, তার মানে এটা হচ্ছে অবজেক্ট না, এটা অবজেক্ট, এটার নাম কমপ্লিমেন্ট, এটার নাম কি? আর এই ভার্বটা লিঙ্কিং ভার্ব, কারণ সে এই সাবজেক্ট এবং তার মডিফায়ারের মাঝখানে লিঙ্ক করছে। এটা হচ্ছে এই শব্দের মডিফায়ার। কিন্তু যারা কমপ্লিমেন্ট তারা কিন্তু কি মডিফায়ার, ভয় হচ্ছে কেন বলতে, বলো যারা কমপ্লিমেন্ট তারা কি অ্যাকচুয়ালি তারা মডিফায়ার। এই জন্য কমপ্লিমেন্ট বেশিরভাগ সময় 57 কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হয়, কারণ অ্যাডজেক্টিভগুলো তো মডিফায়ার, নাউন প্রনাউনের আগে বা পরে বসে তাকে মডিফাই করে। আচ্ছা তাহলে বলো একটা বাক্যে সেন্টেন্সে সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এই ভার্বের কয়টা রূপ? 3টে রূপ। এই ভার্বটা ট্রানজিটিভ হবে, তাহলে ট্রানজিটিভ হলে এখানে একটা অবজেক্ট থাকবে। হ্যাঁ, এই ভার্বটা মনে করো আমি এখানে লিখলাম কি ইনট্রানজিটিভ হবে, মনে করো আমি এখানে লিখলাম কি স্লিপ, আমি এটি ঘুমাই, মিলে কি? মিলে না। তারপরে মনে করো এই ভার্বটা হবে, মনে করো আমি এখানে লিখলাম সাউন্ড। হ্যাঁ, এখন যখন ইনট্রানজিটিভ হবে তখন প্যাসিভ হবে না, যখন লিঙ্কিং হবে তখন প্যাসিভ হবে না, কিন্তু যখন ট্রানজিটিভ হবে তখন কি হবে? প্যাসিভ হবে। আমি এখন পরিপূর্ণ বাক্য বানিয়ে দেখাই, এই 3টি কথাকে আমরা এখন বাক্য হিসেবে দেখব। যেমন দেখো আমি লিখলাম কি উই ড্রাইভ, ইটের জায়গায় আমি একটা কি লিখলাম, উই ড্রাইভ দ্য কার। তারপর আমি লিখলাম কি উই স্লিপ অ্যাট মর্নিং। তোমরা তো কেউই কি রাতে ঘুমাও? সবাই সকালে ঘুমাও, রাত তো তুমি আজান দেওয়ার সময় মোবাইলটা রাখো, তারপরে চুপ বন্ধ করে একটু করে ঘুমাও, তারপরে অন্য কাজ শুরু করো, কারণ রাতে তো তোমাকে টিকটক দেখতে হবে, ঠিক না? কারণ এখন বাসায় লিফট দিয়ে ওঠার সময় জানলা দিয়ে, সবগুলো ফ্ল্যাটের জানলা দিয়ে আওয়াজ বেশি আসে, সব আওয়াজ হচ্ছে ফাইটটা যায়। ওই মমতাজকে অ্যারেস্ট করার পরে মমতাজের গান আবার ভাইরাল হয়েছে না, তাহলে ওই যে ফাইটটা যায় আমরা কী ফেটে যাচ্ছে একটা চারদিকে, পরে দেখলাম যে না এগুলো টিকটকে ফাটতেছে, এই জানালা না, কথা বলছ? তো এখানে আশেপাশে সবাই ওখানে শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ, এরাও কিন্তু রাত 2:30 বাজে টিকটক দেখছে। তো আমাদেরকে আসলে বুক মেরে দখল করার দরকার নাই, মোবাইলের মধ্যে দখল করে ফেলছে, কথা বলছ? তাহলে বলো, তাহলে এবার দেখো আমি লিখলাম কি ইট সাউন্ডস, ভালো শোনাচ্ছে, ভালো শোনাচ্ছে। তাহলে এখানে কয়টা সেন্টেন্স? 3টা। এখন যদি আমি বলি তুমি এগুলোকে প্যাসিভ করো, তাহলে তুমি প্রথমেই চিন্তা করবে যে ভার্বটা দেখি আসলে প্যাসিভ করা যাবে কিনা। তাহলে প্রথম সেন্টেন্সটাকে প্যাসিভ করা যাচ্ছে, যেহেতু ওখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এবং এখানে ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সটাকে কি আমরা প্যাসিভ করতে পারবো? কারণ কি এটা ইনট্রানজিটিভ ভার্ব, এইটাকে কি আমরা প্যাসিভ করতে পারবো?
তুমি যদি বলো গুড ইজ সাউন্ডেড বাই ইট, হবে? তোমার যে নিয়ম শিখছো নিয়ম হিসাবে হবে, কিন্তু ফৈন্য হবে, কোনো কাজে আসবে না, কাজের কাজ, অর্থাৎ হবে, ভুল হবে আর কি। বুঝতে পারছি? তাহলে এদেরকে প্যাসিভ করা যাবে না, এদেরকে প্যাসিভ করা যাবে না, শুধু কাকে প্যাসিভ করা যাবে? এই বেসিক কথাটা বুঝছো? অনেকে মনে করে বেসিক জায়গাগুলো এগুলো আলোচনা করার কি আছে, এগুলো আমরা পারি। পড়া জায়গার ভেতরেও সহজ করে জিনিসটা মনে রাখার জন্য কিছু কথা কিন্তু থাকে, এই ব্যাপারটা বুঝে গেছি আমরা। তাহলে আমরা না প্যাসিভ হয় না, ইলেক্ট, হ্যাঁ দেখি একই না, এই জন্য হ্যাঁ না, ওটাও বেশি হবে না, কারণ হচ্ছে ওটাও স্টেটিক ভার্ব। হ্যাঁ ওই যে জন্য আমি প্রথমে লেখার সময় দুটো ভার্ব লিখছিলাম না, অর্থাৎ এখানে ভার্ব হবে অ্যাকশন ভার্ব, আবার কতগুলো কি ভার্ব, বি ভার্ব, এভাবে প্রথমে দুইবার লেখার সময়। তাহলে এই বি ভার্ব, এখানে বি ভার্বের মধ্যে মনে করেন মিজার অথবা হ্যাভ হ্যাজ, এদেরকে আমরা কি করি না, অর্থাৎ এদেরকে আমরা করি না, এদেরকে আমরা কি করি, করি। এবং এই জন্য আমি প্রথমে বলেছিলাম এখানে অনেকগুলো বইতে অনেক জায়গায় এমনভাবে অ্যাক্টিভকে প্যাসিভ করা হয়েছে, সে নিয়ম আছে বলেই একটা জোর করে দিয়েছে, কিন্তু আসলে ওটা রীতিসিদ্ধভাবে হবে না। যেমন খুব প্রচলিত একটা উদাহরণ দেখিয়েছিলাম, আচ্ছা ওটা তো আমি একটু পরে আসতেছি, কারণ আমি ধাপে ধাপে কথাগুলো আগাচ্ছি। তাহলে আমাদের প্রথমে কি সাবজেক্ট, অ্যাক্টিভ বয়েসে আমাদের প্রথমে কি সাবজেক্ট, এরপরে কি ভার্ব। তার ভার্বটা যদি ট্রানজিটিভ হয় তাহলে আমরা প্যাসিভ করব। তাহলে এরপরে এখানে কি থাকবে, অবজেক্ট। এখন প্যাসিভের একটা ধর্ম হচ্ছে প্যাসিভে কখনো ভার্ব বসে না, বলো প্যাসিভে কখনো মূল ভার্ব বসে না। প্যাসিভের ধর্ম হচ্ছে সবসময় পার্টিসিপল বসে, কি বসে, পার্টিসিপল। তাহলে পার্টিসিপল হচ্ছে দুইটা বা তিনটা, ডু, ডিড, ডান। এই ডানটাকে আমরা পার্টিসিপল হিসেবে চিনি না। প্রথম কথা হচ্ছে প্যাসিভে সবসময় কি বসে, পার্টিসিপল বসে। যদি তুমি প্যাসিভ করতে চাও তাহলে অন্য কোনো ফর্ম বসানোর সুযোগ নাই। আচ্ছা, তারপরে প্যাসিভের আরেকটা ধর্ম আছে, যখন পার্টিসিপল বসে, কথাটা আমি উল্টা থেকে কেন বলছি, কারণ আছে। আমি জাস্ট অক্সিলারি প্লাস B3 এভাবে না বলে আমি উল্টা থেকে তোমাকে পেঁচিয়ে আনতেছি কেন জানো, যেন ব্যাপারটা তোমার টাচ করে। কেমন বলো, প্যাসিভে সবসময় কি বসে, পার্টিসিপল বসে, বলো না পার্টিসিপল। পার্টিসিপল বসে কথাটা যদি তুমি বুদ্ধি থাকে তোমার মধ্যে, আর অক্সিলারি বসে কথাটা লাগবে না। কারণ কি, পার্টিসিপল ভার্ব হওয়ার জন্য অক্সিলারি ছাড়া কখনো বসে না। পার্টিসিপল ভার্ব হওয়ার জন্য অবশ্যই কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। সে প্রেজেন্ট পার্টিসিপল হোক আর পাস্ট পার্টিসিপল হোক, কোনো পার্টিসিপল, কারণ পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ। বলো পার্টিসিপল কি, অ্যাডজেক্টিভ। ব্রোকেন লেগ, ব্রেক, ব্রোকেন। তাহলে ব্রোকেন লেগের মধ্যে ব্রোকেন কি, পার্টিসিপল, এবং সে কি, কোন পার্ট অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, কারণ সে কাকে মডিফাই করছে। আবার আমি লিখলাম ব্রেকিং নিউজ, ওই যে মলমের নাম কি, যে মলম, কলকাতার মলম, ময়ূক সবসময় ব্রেকিং নিয়ে থাকে, এমন ভাগে কোত্থেকে সে নিউজগুলো আনে, সে নিজেও জানে না সে কি বলছে, ঠিক না। ব্রেকিং নিউজ, দেখি বলো ব্রেকিং কি জিনিস, জিনান বল। দরিদ্রতার একটা লিমিট থাকে, ময়ূকের মতো হয়ে গেলে তো হবে না। ময়ূক রঞ্জন মানে মিথ্যা বলার সময় সে একটা বৃত্তি থেকে মিথ্যা বলবে না, সে কোনো বৃত্তি রাখে না, সে এমনি আন্দাজি বলতেছে, কি বলতে যাবে জানে না। এটা কি নাউন, তাহলে নাউনকে মডিফাই করছে না। নাউনকে যে মডিফাই করে ওই ফোনের নাম কি, এই যে নাকি পাকিস্তান। হ্যাঁ, ময়ূক রঞ্জন সবসময় পাকিস্তান দেখে আর এদিকে বাংলাদেশ দেখে, ঠিক না। সব জায়গায় পাখি আকাশে উঠলে ড্রোন মনে করে,
ওর এত আতঙ্ক না, ওর একটা টার্গেট আছে, এজেন্ডা আছে, ও টার্গেট নিয়ে কাজ করে। তাহলে কথা হচ্ছে এখানে আমি দুইটা পার্টিসিপল লিখেছি, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা ফার্স্ট পার্টিসিপল না, একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো পার্টিসিপল এই শব্দের আগে কি অক্সিলিয়ারি আছে? নাই। এইটার আগে কি কোনো অক্সিলিয়ারি আছে? যখন পার্টিসিপলগুলো অক্সিলিয়ারি ছাড়া আসবে তখন তারা ভার্ব না, তখন তারা অ্যাডজেক্টিভ। তখন তারা কি? পার্টিসিপল মানেই তো অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপল কোনো বাক্যে যদি তুমি ব্যবহার করো এবং তাকে যদি তুমি ভার্ব হিসেবে চিহ্নিত করতে চাও, শর্ত হচ্ছে তার সাথে কি থাকতে হবে? অক্সিলিয়ারি থাকতে হবে। তাহলে আমি যদি বলি হি হ্যাজ ব্রোকেন দ্য, সে পাটা ভাঙছে, হি হ্যাজ ব্রোকেন দ্য লেগ। এখন ব্রোকেন কি? ভার্ব, বলো না। এখন ব্রোকেন কি? ভার্ব। তাহলে আমি যদি বলি দে আর ব্রেকিং দ্য, মনে করো বিস্কুট, তাহলে আর ব্রেকিং, এখন ব্রেকিং কি? ভার্ব। তাহলে প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি কোনো প্রেজেন্ট পার্টিসিপলের সুযোগ আছে? নাই। মেইন ভার্ব যেটা, ওটা সবসময় কোন পার্টিসিপল বসবে? ফার্স্ট পার্টিসিপল। আর ফার্স্ট পার্টিসিপল ভার্ব হিসেবে ব্যবহার হওয়ার জন্য শর্ত হচ্ছে তার সাথে কি থাকবে? অক্সিলিয়ারি থাকবে, বলো না, তার সাথে কি থাকবে? অক্সিলিয়ারি থাকবে। এখন অ্যাক্টিভ অবস্থায় যদি এরকম সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, এই ভার্বটা যদি একটি শব্দ হয়, কয়টা শব্দ? একটি শব্দ। মন দিয়ে শুনবা, ভার্বটা কয়টা শব্দের? একটি শব্দের। তাহলে এখানে প্যাসিভের মধ্যে কয়টা শব্দ হবে? দুইটা। আর এখানে যদি দুইটি শব্দ হয়, আচ্ছা সমান চিহ্ন দিয়ে লিখি, এখানে যদি একটি হয় তাহলে প্যাসিভে কয়টা হবে? দুইটি। কেমনে? মনে করো এখানে যদি ডু আছে, একটি শব্দ, এখানে কি আছে? ডু আছে, তাহলে এখানে আমার কি হয়ে যাবে? ইজ ডান। আচ্ছা, এখানে আগে থেকেই কয়টি শব্দ আছে? দুইটি। যেমন ধরো ইজ ডুইং, আগে থেকে কয়টা শব্দ? দুইটি শব্দ। তাহলে এখানে কয়টা শব্দ হবে? তিনটি। ঘটনা এটুকুই। তাহলে দেখি এখানে ইজ ডুইং আছে, আমাদের ইজ থাকবে। আবার প্যাসিভ হওয়ার সময় শর্ত হচ্ছে কি থাকবে? ফার্স্ট পার্টিসিপল। প্যাসিভ হতে কি লাগে? ফার্স্ট পার্টিসিপল। সাথে কি লাগে? অক্সিলিয়ারি। এখন এখানে আগে থেকে ইজ ডুইং ছিল, ইজ ডান করে দিলে হবে? হ্যাঁ, আইএনজিকে আমরা ফেলে দিতে পারছি না, আইএনজিটাকে আমার লাগছে। কেন? কাজটা কি? চলমান। বলো, কাজটা কি? চলমান। তাহলে আইএনজি হচ্ছে সিম্বল অফ কন্টিনিউয়াসনেস। তাহলে চলমান বুঝানোর যে ব্যাপারটা, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার পরে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এক্সপ্রেশনের মধ্যে ভিন্নতা চলে আসবে। এই জন্য চলমান কথাটা লাগবে। এখন এই আইএনজিকে আমি কি ইজিং করে দিতে পারবো? আবার ডানের সাথে ডানিং করার সুযোগ আছে? নাই। এই জন্য আইএনজিকে রাখবো। কি রাখবো? আইএনজি। তো আইএনজিকে রাখার জন্য এমনি রাখা যাচ্ছে না, এই জন্য আমরা কি দিলাম? এভাবে প্যাসিভ হয়। তাহলে বলো অ্যাক্টিভে যদি একটি শব্দ ভার্ব থাকে, প্যাসিভে কয়টা ভার্ব? অক্সিলিয়ারি প্লাস B3, কারণ B3 প্যাসিভে লাগবে, এটা কম্পালসরি। আর প্যাসিভ অ্যাক্টিভে যদি কয়টা ভার্ব, ওখানে কয়টা হবে? শেষ। আর ওখানে যদি তিনটা থাকে, চারটা হবে। অতটুকু লাগে না, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এদেরকে প্যাসিভ করার তেমন নেসেসিটি, এক্সপ্রেশনগুলো তেমন প্রয়োজন পড়ে না। বিনটা কখন বসে? ওটা হচ্ছে এরকম, মনে করো হি হ্যাজ ডান দা জব, হি হ্যাজ ডান দা জব। তাহলে বেসিক করি আমরা দা জব। তাহলে এখানে কয়টা বার? দুইটা। তাহলে আমাদের আনতে হবে কয়টা? তিনটা। আচ্ছা, তাহলে আমরা হ্যাজটাকে কি করে দিলাম? আনলাম। আবার ডানটাকেও আনলাম। হ্যাজ ডান। মন দিয়ে শুনবা, হ্যাজ ডান। এই আইএনজিকে এনেছিলাম, এখানে আইএনজি ছিল। তাহলে
তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের একটা প্রতিনিধি রেখেছি। এখানে ভার্বটা কি প্রেজেন্ট পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল? তাহলে পাস্ট পার্টিসিপলের একটা প্রতিনিধি আমরা এখানে রাখবো। কথা বুঝছো? কারণ আমরা জানি বি, তারপরে হচ্ছে ওয়াজ, ওয়ার, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। এই যে দেখো ডু, ডিড, ডান। তাহলে এই যে পাস্ট পার্টিসিপল বিনটা, তাহলে পাস্ট পার্টিসিপলের প্রতিনিধি হিসেবে আমরা কাকে এনেছি? প্রেজেন্ট পার্টিসিপলের প্রতিনিধি হিসেবে আমরা কাকে এনেছি? বুঝে গেছে কিনা? কোনো জটিলতা নেই এগুলো। না বার হিসেবেই এখানে তার কোনো এজেন্ট হিসেবে কেউ আসবে না। ছোট অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ ডাবল অক্সিলিয়ারি ভার্ব ওটা পার্টিসিপল। যখন কোনো পার্টিসিপল অক্সিলিয়ারি যুগে বাক্যের মধ্যে ভার্ব হিসাবে ফাংশন করে তখন তাকে আমরা পার্টিসিপল বা এজেটিভ হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই, তখন তাদেরকে আমরা ভার্ব হিসেবেই চিহ্নিত করব। অর্থাৎ এই দেখো হ্যাজ বিন, ডান, পুরোটা মিলে ভার্ব ফ্রেজ, এভাবে চিন্তা করি আমরা। আচ্ছা, তাহলে এবার আসো, তাহলে আমরা বেসিক জায়গাটা দেখলাম এবং আমরা একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় তাহলে আমাদের মূল কথাগুলো হচ্ছে সাবজেক্ট, তারপরে এখানে যে ভার্ব, এরপর এখানে কি অবজেক্ট। এখন আরো একটা দরকারি কথা আসবে। এখন যেগুলো বলেছি মাঝখানে ছোট করে এই যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মধ্যে অলমোস্ট তোমার জানা কথাগুলোকে এক্সপ্লেন করেছি মাত্র কেন আসছে। এখন একটা নতুন কথা আসবে, একটু দেখো। তাহলে আমাদের কাছে আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কেন করি? আমরা মূলত এই সাবজেক্ট সম্পর্কে জানি না তাই প্যাসিভ করি, আমরা সাবজেক্টকে উল্লেখ করতে চাচ্ছি না তাই প্যাসিভ করি, আমরা মূলত অবজেক্টকে গুরুত্ব দিতে চাচ্ছি তাই প্যাসিভ করি। তাহলে আমরা সাবজেক্টের উপরে কাকে গুরুত্ব দিতে চাচ্ছি? অবজেক্টকে। এই জন্য আমরা প্রথমে কাকে নিয়ে আসি? অবজেক্টকে। তাহলে অবজেক্ট কি স্যার বাক্যের শুরুতে বসে? এখন তাকে আমরা সাবজেক্ট রূপে ধরবো, আসলে সে কি? অবজেক্ট। আচ্ছা, তারপরে এই যে ভার্বের জন্য এখানে আমরা এখানে কি নিয়ে আসবো? অক্সিলিয়ারি প্লাস কি আসবো? B3। হ্যাঁ, অক্সিলিয়ারি প্লাস B3 আনার ক্ষেত্রে আমরা খেয়াল করবো এখানে যদি একটি থাকে দুইটি আসবে, আর যদি দুইটি থাকে তিনটি আসবে, আর যদি তিনটি থাকে চারটি আসবে। আর কিভাবে বাড়বে ওটা আমরা দেখে গেছি। আইএনজি থাকলে আইএনজির একটা প্রতিনিধি লাগে, পাস্ট পার্টিসিপল থাকলে তার একটা প্রতিনিধি লাগে, কিন্তু মূল স্ট্রাকচার ঠিক থাকে। মূল স্ট্রাকচার হচ্ছে অক্সিলিয়ারি প্লাস B3। হ্যাঁ, মনে করো ইজ প্লাস ডান, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। এটা কিন্তু প্যাসিভের মধ্যে মাস ঠিক থাকতে হবে। তারপরে মন দিয়ে শোনো, এই কথাগুলো বলি নাই। তারপরে এখানে কি আসে? বাই। এরপরে এখানে সাবজেক্টটাকে আমরা কি হিসেবে বসাই? অবজেক্ট হিসেবে বসাই, কিন্তু এখানে সাবজেক্ট এসে বসে আর এখানে অবজেক্ট এসে সাবজেক্ট রূপে বসে, আর এখানে সাবজেক্ট এসে অবজেক্ট রূপে বসে। এই তো এসব কথা আমরা জানি, জানার কথার মধ্যে আমি বেশি লম্বা করে কিছু বললাম না। এবার আমি তোমাকে কি দেখাচ্ছি জানো? তোমাকে আমি কি বলছি? ভার্বের বৈচিত্র্যতা সম্পর্কে আমরা জেনে গেলাম। এরপরে বাই বসে, বাই দিয়ে আমরা সাবজেক্টকে বসাই না? বাই যুগে সাবজেক্টকে আমরা সবসময় বসাবো না। বাই যুগে আমরা মনে করো আমি লিখলাম হাসান, হাসান রোড দ্য লেটার। এটাকে আমরা প্যাসিভ করার সময় আমরা সাবজেক্টকে কি নিয়ে আসবো? আগে নিয়ে আসছি, দ্য লেটার। তাহলে এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে আমরা কি লিখবো? তাহলে কি এখানে কি লিখবো? রিটেন। এই যে হাসানটা আছে, এটাকে কি আমি সরাসরি এভাবে হাসান বসিয়ে দিব নাকি এখানে বাই দিব? এই যে বাই আছে এখানে কি স্যার সবসময় বাই আসবে? প্রথম কথা, নাকি কখনো কখনো ভিন্ন কিছু আসবে? এখানে তোমার 2-3টা প্রয়োজন সম্পর্কে ধারণা রাখতে হবে, একটা পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে বাই হাসান, এই কথাটাকে সবসময় উল্লেখ করা লাগবে। এই যে কথা, দুইটা কথা। একটা কথা হচ্ছে প্রথমে তোমাকে আমি বলবো কখন তুমি বাই হাসান পুরোটাই বাদ যাবে। প্রথমে আমি আমরা জানবো কি
বাই দিয়ে সাবজেক্ট উল্লেখ করার ব্যাপারটা পুরোটাই কি যাবে, বাদ যাবে। দেখো এটা লিখে রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তাহলে someone, no one, eat, they, fire, situation, anyone, circumstances। এরা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, বাই দিয়ে তুমি তাদেরকে প্যাসিভ ভয়েসে উল্লেখ করবে না। কথা বুঝছো? তাহলে someone has stolen the car। অ্যাক্টিভ ভয়েস না? অ্যাক্টিভ ভয়েসে কি সাবজেক্ট হিসেবে কি আছে? someone। তাহলে someone has stolen the car। এবার প্যাসিভ করো। the car has been stolen by someone বলা যাবে না, by someone বলা যাবে না। যেমন দেখি তুমি বলো, মনে করো they wrote it। দেখি they wrote it yesterday। ইহা তারা গতকাল লিখেছিল। প্যাসিভ করো। It was written by them উল্লেখ করা যাবে না। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে they থাকলে, one থাকলে, someone থাকলে, anyone থাকলে, no one থাকলে, everyone থাকলে, আমি ওখানে সবগুলো শব্দ লিখি নেই, এই জন্য এটসেট্রা লিখে দিছি। হ্যাঁ, they থাকলে কি কি, one থাকলে one লিখছি। হ্যাঁ, তারপরে হচ্ছে anyone তো এখানে লিখেছি না, তাহলে they, it, one, someone, anyone, everyone, এরা যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সাবজেক্ট হিসাবে। তারপরে হচ্ছে ফায়ার, সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস, পিপল, এরা যদি সাবজেক্ট পজিশনে থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে বাই দিয়ে তাদের উল্লেখ করা যাবে না। লিখে রাখো। হ্যাঁ, অনলাইনে লিখছো? এই পয়েন্টটা কি লিখেছো বলো। অ্যাক্টিভ ভয়েসে এরা যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে আমরা বাই দিয়ে সাবজেক্টকে উল্লেখ করার যে বিষয়, এখানে একটা ব্যতিক্রম ব্যাপার পেয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ, তাহলে situation has compelled them to leave the তাহলে পরিস্থিতি তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ইংরেজি সিচুয়েশন হ্যাজ কম্পেলড, বাধ্য করা। হ্যাঁ, them to leave the country, to leave the country। তাহলে এখানে মূল সেন্টেন্স হচ্ছে সিচুয়েশন হ্যাজ কম্পেলড them। এখন them থাকলে অ্যাক্টিভ ভয়েসে আসবে না, এটা সাবজেক্ট হলে। প্যাসিভ হলে আসবে না, অবজেক্ট হলেও আসবে না। ওটা কি বলা হয়েছে? ওটা কি হলে? সাবজেক্ট হলে। তাহলে এখানে অবজেক্ট কি? them। তাহলে আমরা কি লিখব? they has না have been compelled to leave the country। মানে বাইরে সিচুয়েশন আসবে না। তখন সিচুয়েশন আনতে হবে। হ্যাঁ,
তাহলে হ্যাঁ একটু পরে আসবে কথাটা। Someone has broken this. হ্যাঁ না বাই সামওয়ান আর লিখবো না, সামওয়ান আর আমরা ওখানে লিখবো না। তাহলে আমি বললাম কি ওই যে বলেছিলাম দ্য ফায়ার বার্নড দ্য বিল্ডিং, দ্য ফায়ার বার্নড দ্য বিল্ডিং। রিসিভ করো, দ্য বিল্ডিং ওয়াজ বার্নড বাই দ্য ফায়ার। না আগুন ছাড়া আর কিছুতে কি জ্বালানো যায়? আগুন ছাড়া আর কিছুতে বিল্ডিং জ্বালানো যায় না, তোমার মন জ্বালানো যায়, ঠিক না? মন জ্বালানো, মাথা জ্বালানো এগুলো তো মেয়েরা পারে, হ্যাঁ, কিন্তু বিল্ডিং তো আর জ্বালাইতে পারে না, ঠিক না? তো ছেলে তো মেয়ে নিয়ে গেল, দুনিয়া সুন্দর। আচ্ছা এখন আসো এবার মূল জায়গায় যাই। তা আমি এখানে তোমাদেরকে অনেকগুলো পয়েন্ট ক্লারিফাই করেছি। এর মধ্যে আমি আমার পয়েন্টগুলোকে যেটা যেটা আমি লিখতে দিচ্ছি, কোন জায়গাটা নিয়ে তুমি গুরুত্ব কম দাও অথচ কাজে লাগে ওই জায়গাটা আমি ফোকাস করছি। তাহলে বলো, আমরা সাধারণত জানি বাই দিয়ে আমরা সাবজেক্টকে বসিয়ে দিই, কিন্তু বাই দিয়ে সাবজেক্টকে বসানোর ক্ষেত্রে এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা সচেতন থাকবো, আমরা উল্লেখ করবোই না। কি 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 থাকলে? ইট থাকলে, সামওয়ান থাকলে, অর্থাৎ ওয়ান যুক্ত যত শব্দ, ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, ওয়ান যুক্ত সব। তারপরে কি থাকলে? দেই থাকলে, সিচুয়েশন বা সার্কামস্ট্যান্সেস, সিচুয়েশন অথবা সার্কামস্ট্যান্স মানে সিচুয়েশন একই অর্থ, সিমিলার। ফায়ার থাকলে, কথা বলছো? পিপল থাকলে, এরা যদি সাবজেক্ট হিসাবে একটি ভয়েসে থাকে বাই দিয়ে, তাদেরকে আমরা প্যাসিভ ভয়েসে উল্লেখ করব না। একটা কথা। আর একটা কথা হচ্ছে, বাই দিয়ে বসাবো নাকি আর কিছু দিয়ে বসাবো? এখন আমরা তো অন্তত এইটুকু জানি, টু দিয়ে বসাই। কি দিয়ে বসাই? মনে করো শি নিউ মি, সে আমাকে চিনত, সে আমাকে চিনত। এবার ইংরেজি করো, আই ওয়াজ নোন টু হার। তাহলে এখানে কি আমরা বাই হার বলেছি না টু হার বলেছি? এইটুকু তো আমাদের সকলের জানা আছে, তবু এই নোর সাথে টু বসে এই ব্যাপারটাও পরীক্ষা ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারছি কিনা? এরকম কি আর কোনো নো বাই এবং টু ছাড়া কি আর কোনো প্রেপোজিশন কি আদৌ আছে? এই জিনিসটা আমরা দেখবো এখন, ঠিক আছে? তাহলে একটা পয়েন্ট ছিল কখন বাই এবং সাবজেক্ট পুরোটাই বাদ যাবে। এখন বসবে বাই ছাড়া কি আর কেউ বসে কিনা ওটা নিয়ে। আচ্ছা দেখো, ওটা যেহেতু আমার এখানে ইয়া করা আছে, আমি জাস্ট সময় বাঁচানোর জন্য আমরা এখান থেকে নিয়ে আসবো। তাহলে এই যে লিখে রাখো, অ্যানয় থাকলে এক বসে, অ্যানয় অ্যাট এক নাম্বার। তারপরে হচ্ছে ম্যারেড টু, মানে জরিনা ওয়াজ ম্যারেড বাই হাসান, না ম্যারেড বাই হাসান হবে নাকি ম্যারেড টু হাসান? গুড, হ্যাঁ। তারপরে হচ্ছে বলো ইমপ্রেস করা, হ্যাঁ, তাহলে ইমপ্রেসড বাই নয়, ইমপ্রেসড উইথ। এখানে দেখতে অনেক তথ্য মনে হলেও ওইখানে জাস্ট এগুলো এক্সট্রা এক্সাম্পল দেওয়া হচ্ছে মাত্র, হ্যাঁ। তারপরে হচ্ছে 3, তাহলে অ্যানয় অ্যাট, মেরি টু, ইমপ্রেস উইথ। যদি এগুলো আমরা প্যাসিভ আকারে এখানে উদাহরণের মধ্যে লেখার সময় লিখেছি, ইন্টারেস্টেড, ইন্টারেস্ট ইন। তারপরে হচ্ছে এটা তুমি লিখতে পারো, নাও লিখতে পারো। তাহলে কি কি পেলাম? অ্যানয় অ্যাট, তারপরে মেরি টু, তারপরে ইমপ্রেসড উইথ, ইন্টারেস্ট ইন, তারপরে হচ্ছে ইন্টারেস্টেড। এটা একটা এক্সপ্রেশন, এটা লাগবে না, এটা তুমি লিখে ওখানে তালিকা বড় করার কিছু নেই। তাহলে সাধারণ ক্ষেত্রে আমরা বাই দিয়ে করি,
কিন্তু আমরা অ্যানয় থাকলে, মেরি থাকলে, ইমপ্রেস থাকলে, ইন্টারেস্ট থাকলে কি কি অ্যানয় অ্যানয় শব্দটা একটু এখনই তুমি 5 বার পড়ো প্রতিটা। অ্যানয় অ্যাট, অ্যানয় অ্যাট, অ্যানয় অ্যাট, অ্যানয় অ্যাট, তারপরে মেরি টু, অথবা তুমি মেরি টু পড়তে কেমন যেন বাঁকাফা লাগলে মেরি টু বলতে পারো। মেরি টু প্রতিটা 5 বার করে। এখনই একটু শব্দ করে পড়ো, তাহলে মানে মস্তিষ্ক স্থির হবে। অনলাইনে তোমরা পড়ো। অ্যানয়, অ্যানয়েড অ্যাট, অ্যানয় অ্যাট, অ্যানয় অ্যাট, মেরি টু, ইমপ্রেস উইথ, ইমপ্রেসড উইথ, তারপরে ইন্টারেস্ট ইন বা ইন্টারেস্টেড ইন। আর টেস্ট যেটা আছে ওটা অন্য কিছু, মানে টেস্ট হোয়েন তো আর ওখানে বসছে ওরকম কিছু না। ওটা জাস্ট এই জন্য বাদ। তাহলে আমরা একটা বেসিক নিয়মের ভেতরে দুইটি তথ্য পার্সিয়াল, কিন্তু এগুলোই পরীক্ষায় লাগে এমন জিনিস পেলাম। একটা হচ্ছে কখন আমরা বাই দিয়ে এক্সট্রা জিনিসগুলো আর লিখবই না, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা কি সবসময় বাই দিব নাকি উইথ, ইন, টু এরাও বসে, কার সাথে কি বসে, যেগুলো পরীক্ষায় একেবারে বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায় ইম্পর্টেন্ট, এরকম কয়েকটা শব্দ আমরা দেখলাম। এবার আসো এগুলোকে দেখানোর দরকার আছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এমিজ আর ওয়াজ থাকবে, পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। আচ্ছা, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এমিজারের পরে একটা কি লাগবে, বিং কেন আসবে আমরা দেখেছি। তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও এই যে ওয়াজ ওয়্যারের পরে একটা কি লাগবে, অর্থাৎ কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিংটা লাগবে কারণ এটা সিম্বল অফ কন্টিনিউয়াসনেস। আচ্ছা, তারপরে আসো এই প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা এটা অ্যাক্টিভ অবস্থায় রেখেছি, প্যাসিভ অবস্থায় এখানে আরেকটা বিন আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট, দেখো হ্যাড বিন, হ্যাঁ, এরপরে কি আসবে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এরপরে হচ্ছে ফিউচার, তাহলে প্রেজেন্ট এবং পাস্ট শেষ, ফিউচারকে আলাদা করে দেখানো হয়েছে এখানে। ফিউচারের মধ্যে কারণ একটা মডেল অক্সিলারি চলে আসে, হ্যাঁ, তো মডেল অক্সিলারি শেল উইলের পরে পাস্ট পার্টিসিপল বসবে। এখন আমরা একটা সমস্যায় পড়ে গেছি। দেখো আমরা জানি সাধারণত একটা অক্সিলারি ভার্ব থাকবে এম ইজ আর ওয়াজ এর মতো, প্লাস এখানে একটা ভার্বের কয় নাম্বার ফর্ম বসবে, 3 নাম্বার ফর্ম। এটাই হচ্ছে প্যাসিভের মেইন মেজাজ। একটা প্যাসিভ হলে এই ঘটনাটা লাগবে। এখন দেখা যাচ্ছে আমি এখানে কি বসালাম, শেল, তারপরে আমি কি বসালাম, ডান, শেল, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার মনে করো উইল ডান, এরকম হওয়ার কথা না। কিন্তু আমরা তো জানি এদের পরে বারবার কোন ফর্ম বসে, বেস ফর্ম, কিন্তু আমাদের এখানে সরাসরি চলে আসছে কি বি3। তাহলে এখানে এই যে শেল প্লাস বি3 সরাসরি না বসিয়ে আমরা মাঝখানে কি বসাবো, এই বি কেন আসছে, এটাকে আমার দরকার প্যাসিভ হিসেবে, এটাকে আমার দরকার ফিউচারের জন্য। তাহলে দুইটাকেই আমার দরকার, কিন্তু দুইটি পাশাপাশি বসে না, একজনের চেহারা একজনের দেখার সাথে সাথে খুশি মেরে দিবে। মাঝখানে জরিনারে পাঠিয়ে দিছি, জরিনা ও ইমপ্রেস করার, জরিনারে ইমপ্রেস করার জন্য চুপচাপ থাকে, ও জরিনারে ইমপ্রেস করার জন্য চুপচাপ থাকে। বি হচ্ছে জরিনা, বি হচ্ছে কি জরিনা, দুইজনের ঝগড়া লাগায় না, দুইজনেই এরে পাওয়ার জন্য শান্ত, কথা বলছে কিনা। কিন্তু যদি এরে তুলে দিই এই দুইজন কি করবে, যুদ্ধ বার পাকিস্তান, কথা বলছো, হ্যাঁ। এখন আসো এই যে কথা, এগুলো বেশি কথা ছিল। তারপরে ফিউচার পারফেক্টের মধ্যে দেখো শেল উইল বি, মাঝখানে হ্যাভ ব্যালেন্স হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে হ্যাভ বুঝলি না, দুজনের মাঝখানে ব্যালেন্স। আচ্ছা, এখন এখানে একটা নোট লিখেছি, নোটটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস ও পারফেক্ট কন্টিনিউয়াস এ প্যাসিভ ভয়েস জটিল, তাই প্রফেশনাল কমিউনিকেশনে কি করুন, এড়িয়ে চলুন, কথা বলছি কিনা। কিন্তু যদিও আমাদেরকে ক্লাস 7-এ 8-এ আমাদের স্যাররা আমাদেরকে সবগুলো দেখিয়েছে, স্ট্রাকচার বা অনুশীলন করার জন্য করাইছে, ওখানে আবার ভুল করে নাই, স্যারে ভুল করাইছে মনে হয়, স্যারের প্রতি বিদ্রুপ চিন্তা আনবা না, ওই সময়ের জন্য ওটা ঠিকঠাক ছিল। এখন আমরা প্রফেশনাল লেভেলে এসে কোনটা লাগবে কোনটা লাগবে না আমরা পার্থক্য করে নিচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো ইম্পারেটিভকে তো আমরা চিনি, সময় বেশি লাগবে না, আমি এই জন্য ক্লাসটাকে ওভাবে রেডি করে এনেছি যেন আমার কম সময়ে বলা যায়। বলো ইম্পারেটিভকে আমরা চিনি, ইম্পারেটিভ মানে আদেশ। তো আদেশকে আমরা কয়বার, আদেশ, আদেশের ভেতরে কিন্তু অনুরোধগুলোও চলে আসবে, হ্যাঁ,
অর্থাৎ রিকোয়েস্ট, এগুলো সবগুলো একসাথে চলে আসবে, উপদেশগুলো অর্থাৎ যেগুলোকে আমরা সাধারণত সাবজেক্টকে উজ্জ্বল রেখে বাক্যগুলো বলি। হ্যাঁ, এক্ষেত্রে মনে করো আমরা যেটা করি সেটা হচ্ছে শুরুতেই অটোমেটিক একটা কি নিয়ে আসি, লেট নিয়ে আসি, এরপরে অবজেক্ট বসাই, এরপরে বি বসাই, এরপরে পাস্ট পার্টিসিপল বসাই। এখন খেয়াল করো, দেখো তো ব্যাপারটা কীরকম দাঁড়ায়। মনে করো আমি একটু হাজিরা নিচ্ছি, এরপর আমি ওটাতে যাব। রিসিভ করো তো। রিসিভ করো। একটু আগে না তোমাকে আমি কলমে কাগজে লিখে দিয়েছি অ্যাক্টিভ ভয়েসে 1 থাকলে প্যাসিভ ভয়েসে আসবে না। তাহলে এখানে তুমি 1 রিটার্ন আনলে কেন করবা? তুমি সরাসরি বলবা ডিটি শুড বি ডান। 1টা দুই দিক থেকে বাদ দিয়ে দাও। তবে একটা পরীক্ষা আসছে কিন্তু। এখন কেউ আমাকে প্রশ্ন করতে পারে, স্যার ওয়ান্স ডিউটি না বলে শুধু ডিউটি কেন বলছেন? আসলে ডিউটির মধ্যে ওয়ান্স ডিউটিটা বুঝে যাচ্ছে। এই জন্য তুমি যদি কোথাও যদি ওয়ান্স ডিউটি সহ একসাথে সাবজেক্ট হিসেবে দেখো তাহলে কিন্তু ভুল বলার সুযোগ নেই। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে ডিউটি শুড বি ডান। আচ্ছা, এটা তো আমার মনে পড়ছে, আমি বলে দিলাম একটু আগের কথা, কিন্তু আমি কোন কথাটা বলার জন্য এখানে আসছি? ইম্পারেটিভ। হ্যাঁ, তাহলে আমরা বলি ডু দা, সহজ এক্সাম্পল, ডু দা সাম। আচ্ছা, তাহলে এখানে অটোমেটিক একটা কি চলে আসে, লেট। এগুলোই পরীক্ষা আসবে, ছোটো ছোটো, কিন্তু এখানে কোনো জটিলতা নেই, আমি পুরো জিনিসটা জর জর করে ক্লিয়ার করে দিচ্ছি। লেট। এখন তোমরা তো এখানে কজেটিভ ভার্ব সম্পর্কে জানো, কজেটিভ ভার্ব সম্পর্কে জানো না? কজেটিভ ভার্ব হচ্ছে, এখানে আমি একসাথে দুটি জিনিস দেখাই ফেলবো, লেটের ব্যবহার, ইম্পারেটিভ সেন্টেন্স এবং সাধারণ কজেটিভ ভার্বগুলোর ব্যবহার। দুটোই পরীক্ষায় ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় পুরো ভয়েস চেঞ্জের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে জায়গা হলে একটা অন্যতম জায়গা হচ্ছে এখন যেটা আলোচনা হচ্ছে, যেগুলো পরীক্ষায় আসে। আচ্ছা দেখো, এখন এই লেটের কথায় আসার আগে তোমরা আমাকে বলো তো, মনে করো আমি খাই ইংরেজি কি ইট, কিন্তু আমি খাওয়াই ইংরেজি কি ফিট। আমি দেখি ইংরেজি কি সি, কিন্তু আমি দেখাই ইংরেজি কি। আচ্ছা, তাহলে এরা হচ্ছে সাধারণ ভার্ব, এরা হচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু পৃথিবীতে সব ভার্বের কি পজিটিভ আছে? নাই। যেমন দেখো, আমি লিখি ইংরেজি কি রাইট, কিন্তু আমি লিখাই কোনো ইংরেজি নেই। মনে করো আমি পড়ি ইংরেজি কি রিড, কিন্তু আমি পড়াই টিচ। এরকম মনে হলেও আসলে টিচ মানে পড়ানো না, টিচ মানে শিখানো। শিখানো আর পড়ানো একই কথা না। পড়ানো মানে হচ্ছে এই তুমি আমাকে এটা কবিতাটা পড়ে শোনাও, এইরকম না পড়ানোর ব্যাপারটা। আচ্ছা যাক, তাহলে যে কাজগুলো নিজে না করে অপরকে দিয়ে করানো অর্থ প্রকাশ করি, এরকমের মধ্যে আমাদের কাছে খুব পরিচিত কয়েকটা ভার্ব আছে না? আমি লম্বা করবো না কথা, সংক্ষেপে বলে দিব, মেক। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে কি হ্যাভ, আরেকটা ভার্ব আছে আর। এই তিনটা হচ্ছে ইংরেজিতে মৌলিক পজিটিভ ভার্ব। এবং এদের সাথে এই যে এখানে একটা শব্দ আছে হেল্প, ঠিক না? এখানে আরেকটা শব্দ আছে লেট। লেট এবং হেল্প কিন্তু পজিটিভ ভার্ব না। আগের কথা খেয়াল করার দরকার নেই, তুমি সরাসরি চিন্তা করো, হি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, দ্য লেটার হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট না? এটা একটা সাধারণ বাক্য না? এই সাধারণ কথাটাকে তুমি পজিটিভ ভার্বের পরে বসিয়ে দিয়ে আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই, এই অর্থ প্রকাশ করতে পারো। কীরকম দেখো, আমি এখানে একটা কাজ করলাম, আমি এখানে আই পাঠাই দিলাম, তাহলে চিঠি লেখার কাজটা কে করছে? সে, হি রাইটস দ্য লেটার। চিঠি লেখার কাজ, এখনও চিঠি লেখার কাজটা সে করবে, কিন্তু আমি আমাকে যোগ করলাম আদেশদাতা হিসাবে, আমাকে যোগ করলাম, আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই, আমি তাকে দিয়ে চিঠিটি লিখাই। তাহলে আমি ইংরেজিতে করবো কি আই মেক। এখন এই জায়গায় হিটা এই ভার্বের সাবজেক্ট না? চিঠি লেখার কাজটা কে করবে? সে করবে, কিন্তু এই 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 ভার্বের জন্য সে সাবজেক্ট, কিন্তু আবার এই ভার্বের জন্য সে কি অবজেক্ট। এই ভার্বের জন্য সে কি, এই জন্য সে হি হবে না, হি থেকে কি হয়ে যাবে? তাহলে আই মেক হিম, এই যে রাইটস আছে না, এখানে মনে রাখবা এখান থেকে শুরু, এই তিনটার জন্য এখানে হবে রাইট, এখানে হবে কি
রাইট, আর এখানে হবে টু রাইট, এখানে হবে কি টু রাইট। তাহলে ইংরেজিতে হবে কি আই মেক হিম রাইট দ্য লেটার, আই হ্যাভ হিম রাইট দ্য লেটার, আই লেট হিম রাইট দ্য লেটার। কিন্তু আই গেট হিম, এখানেও হিম, টু রাইট দ্য লেটার, আই হেল্প হিম টু রাইট দ্য লেটার। এটা হচ্ছে মূলত টোটাল অ্যাক্টিভ এক্সপ্রেশন। এটা পুরোটা আমি কেন এভাবে বলছি একটু বলো, তুমি বুঝে যাওয়া, তাই বলো। আর বলতো কি হলো, আমি বাবাকে দিয়ে বইটি আনাই, কাকে দিয়ে আনাই, বাবাকে। তাহলে আই, আমার মুখে মুখে বলো, আই মেক হিম, হিম মানে বাবা। তাহলে আনা ইংরেজি কি ব্রিং, বই। তাহলে বলো আই মেক হিম ব্রিং দ্য বুক, আই হ্যাভ হিম, আই লেট হিম, কিন্তু আই গেট হিম, হ্যাঁ বলো আই হেল্প হিম। ঠিক আছে, তাহলে আমি তাকে দিয়ে প্রিন্সিপালকে ফোন করাই, কাকে দিয়ে, জরিনাকে দিয়ে, জরিনা, এখানে জরিনার বসাও। আই মেক হার, আই মেক কল আপ দ্য প্রিন্সিপাল, কল আপ দ্য প্রিন্সিপাল, আই হ্যাভ হার কল আপ, আওয়াজ তো দুর্বল হবে না, বলো আই হ্যাভ হার কল আপ, আই লেট হার, ফোন করা, ফোন করা, ফোন করা ইংরেজি কি, ফোন করাও, কথা বলছো, মোবাইলে কল করাও, আবার এটা মনে পড়াও, কথা বলছো। তাহলে আই গেট হার টু কল আপ, আই হেল্প হার। তাহলে এখন এখানে পুরো জায়গাটার মধ্যে ব্যাপারটা অ্যাক্টিভ ছিল না, ব্যাপারটা কি ছিল। তাহলে দেখি বলো, দেখি তিনটা বাক্য লিখো এইরকম, এরকম প্র্যাকটিসটা হোক। আমি ইংরেজি লিখবে, তোমরা বাংলা লিখবে না। কী করলাম, আমি ছোটো বোনকে দিয়ে কাপড়গুলো ধোয়াই, ইংরেজি করো, এখনও লিখো। মানে এই একটা বাক্য লেখার মধ্যে গ্রামারের ভুলটা তুমি সব সময়ের জন্য তোমার ইজি হয়ে যাবে। আমি ছোটো বোনকে দিয়ে কি করি, কাপড়গুলো ধোয়াই, আই বলো আই, হ্যাঁ কি লিখছো, আই লেট, আই গেট, আই হেল্প, হোয়াট এভার, যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা পাঠাবো। এখানে কখন কোনটা পাঠাবো তার জন্য অনেক কথাবার্তা আছে, কিন্তু আমি যদি এখানে যদি অনেক কথা তুলি তাহলে আসল কথা দেরি হয়ে যাবে। বলো তাহলে আই মেক হার ওয়াশ, কিন্তু যদি বলি আই গেট হার টু ওয়াশ, হ্যাঁ আরেকটা লিখো, আমি বাবাকে দিয়ে বইটি আনাই, কি লিখছো, আই গেট মাই ফাদার ব্রিং, না টু ব্রিং দ্য বুক। আচ্ছা, এখন আমি যেটা বোঝাতে চাইবো সেটা হচ্ছে, এবার এদিকে তাকাও, তাহলে এখানে আমি বললাম কি হি আবারও লিখলাম কি রোড দ্য লেটার। এখন রোড না লিখে আমি জাস্ট একটু জটিলতা কমানোর জন্য লিখলাম কি হি রাইটস দ্য লেটার। এই কথাটাকে অ্যাক্টিভ না প্যাসিভ, এই অংশ এখন তাকাবো না, হি রাইটস দ্য লেটার, এটাকে প্যাসিভ করো। দ্য লেটার বলো ইজ রিটেন বাই হিম। তাহলে অ্যাক্টিভ একটা এক্সপ্রেশনের আগে পজিটিভ ভার্ব সাবজেক্ট ভার্ব বসিয়ে আমরা বাক্য তৈরি করেছি। আমি নিজে করি না করে আরেকজনকে দিয়ে করাই অর্থ প্রকাশ করছি। এখন প্যাসিভ অবস্থায় করা যাবে কিনা? হ্যাঁ, প্যাসিভ অবস্থায় অনেক সময় অবশ্যই করা যাবে তা নয়, করতে হবে। যেমন আমি এসিটি রিপেয়ার করাই, এসি রিপেয়ার করেছে, ব্যাপারটা কি মুখ্য? এখানে মুখ্য হচ্ছে এসিটা রিপেয়ার হয়েছে। আমি দেয়ালটির রং করাই, আমি গাড়িটি রিপেয়ার করাই, আমি চুলগুলো কাটাই। এগুলো কি চুলকে কাটছে ওটা ইম্পর্টেন্ট নাকি কাটানোটা ইম্পর্টেন্ট? তাহলে আমাদের কাছে এরকম পজিটিভের মধ্যে
পজিটিভের মধ্যে প্যাসিভ এক্সপ্রেশন লাগবে। যখন প্যাসিভ হবে তখন আমাদের এই গঠনটা কী হবে? অ্যাক্টিভ অবস্থায় কী ছিল? অ্যাক্টিভ অবস্থায় এই শব্দটা সাবজেক্টিভ থেকে কি হয়ে গিয়েছিল? অবজেক্টিভ। এবং এই ভার্বটা কখনো বি আসছে, কখনো কি আসছে? টু বি আসছে। এখান থেকে এখান পর্যন্ত বি, আর নিচে থেকে টু বি। একটা কথা মাথায় রাখবা, এই হেল্প শব্দটা কিন্তু আবার এখানেও বসে, অর্থাৎ এটা কিন্তু নিবন্ধন পরীক্ষায়ও আসছিল হেল্প শব্দটা। অর্থাৎ এটার পরে তুমি টু বিও পাঠাতে পারো, বিও পাঠাতে পারো। সাধারণত যদি অপশনের মধ্যে টু বি বি দুইটাই থাকে তাহলে তুমি বি অ্যান্সার দিবা। কথা বলছো? এরকম। তাহলে সাবজেক্টকে আমরা অবজেক্টিভ ফর্মে বানাই দিব, ভার্বটাকে আমরা কখনো বি ভার্ব করবো আর কখনো কি করব? টু বি ভার্ব। আর যখন প্যাসিভ হবে, মনোযোগ আছে, এই কথাটা বলার জন্য এতক্ষণ আগের কথাগুলো আসছে। যখন প্যাসিভ অবস্থায় হবে তাহলে এখন এখানে এই যে ভার্বটা আছে না, এই যে এখানে সাধারণ ভার্বটা কখনো বি ভার্বে রূপান্তরিত হয়েছে, কখনো টু বি হয়েছে, টু যুক্ত, টু ডু, শুধু টু। এখানে কি হবে? এখানে কি হবে জানো? অক্সিলারিটা উঠে যাবে। কয়টা? কয় বিয়ে হারাম? দুই বিয়ে। এখানে জামাইকে সাবজেক্ট, বউকে বার। অর্থাৎ একটা বাক্যে দুইটি বার কখনো ফাইনাইট বার হবে না। বলো, একটা বাক্যে কয়টি ফাইনাইট বার হবে না? এই জন্য তোমরা ছোটবেলায় মুখস্থ করছো না, দুটি বার পাশাপাশি বসলে দ্বিতীয় বার আইনজি হয়। বলো, দুটি বার পাশাপাশি বসলে দ্বিতীয় বার কি হয়? মুখস্থ করছিল না? কেন হয়? কারণ দুটি বার যখন পাশাপাশি বসছে, একটা বার তো তার বউ, এখন দ্বিতীয় বারটা কি করবে? তার একটা আইএনজি দাও, অর্থাৎ তারে একটা পর্দা লাগাই দাও যেন ডিস্টার্ব করতে না পারে। কথা বলছো? তাহলে ইংরেজিতে একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের কয়টা বার থাকবে? বলো, কয়টা বার? একটা ফাইনাইট বার থাকবে। কিন্তু একাধিক ফাইনাইট বার বসলে তাকে সমাপিকা ক্রিয়া থেকে অসমাপিকা ক্রিয়া, ফাইনাইট থেকে নন ফাইনাইট বার্বে রূপান্তর করার নিয়ম আছে। এখন আসো, এই বাক্যের মধ্যে হি কি? সাবজেক্ট। রাইটস কি? এটা কি? এখন যখন আমি এই অংশটাকে এই অংশের সাথে সংযুক্ত করে দিয়েছি, তখন এখানে সাবজেক্ট কে হলো? মূল সাবজেক্ট, আই না? তা ভার্ব কোনটা? লেট, মেক, হ্যাভ। এখান থেকে যে কোনো একটা ভার্ব। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়ে গেছি না? একটা সাবজেক্ট একটা ভার্ব পেয়ে গেছি। এখন আবার একটা সাবজেক্ট আসছে না? এই সাবজেক্ট আমি কি বানিয়ে দিয়েছি? অবজেক্ট বানিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আবারও ফাইনাইট ভার্ব হিসেবে রাখো, তাহলে কি অবজেক্টের কি কোনো ভার্ব থাকে? বলো, অবজেক্টের কি কোনো ভার্ব থাকে? তাহলে ভার্বটা কার হবে? সাবজেক্টের। তাহলে সাবজেক্টের একটা বউ তো আছে, তুমি আরেকটা বউ কোথায় পেলা? এই জন্য তারা ফাইনাইট থেকে নন ফাইনাইটে রূপান্তর করতে হয়। এদের নাম হচ্ছে ইনফিনিটিভ। এদের নাম কি? এটা হচ্ছে কখনো বিয়ার ইনফিনিটিভ, কখনো সিম্পল ইনফিনিটিভ বসে। এটা হচ্ছে মূল ঘটনা অ্যাক্টিভ অবস্থায়। আর যখন প্যাসিভ থাকবে তখন মনে করো আই সাবজেক্ট, গেট বার, এটা তো অবজেক্ট হিসেবে আছেই। এখন যদি তুমি এখানে অক্সিলারি প্লাস বি3 বসাও তাহলে এটাতে ফাইনাইট বার। এই জন্য অক্সিলারিটা বাদ দিয়ে তাকে নন ফাইনাইটে রূপান্তর করো, বা কটা হবে? এক্ষেত্রে যখন প্যাসিভ হবে তখন কিন্তু তোমার টোটালটা মিলে কি হবে? মানে এখানে কোনো পার্টিশন থাকবে না। যখন প্যাসিভ হবে তখন সবার ক্ষেত্রে এখানে কি বসবে? বি3 বলো না, তখন সবার ক্ষেত্রে কি বসবে? বি3। এবার বুঝছো? পজিটিভের ক্ষেত্রে অ্যাক্টিভ অবস্থায় এটা অবজেক্ট হবে, এটা টু বি অথবা টু বি। আর যখন প্যাসিভ হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে যখন আমি অ্যাক্টিভ থেকে কিছু রূপান্তর করলাম প্যাসিভে, তখন এই যে এই ভার্বটা এখানে বি অথবা টু বি হয়েছে, এখানে কি হবে? শুধু বি3, শুধু বি3। এই ব্যাপারটাকে আমরা আরও একটু স্পষ্ট করার জন্য, যেহেতু এটা লেখালেখি এবং সব জায়গায় লাগে, আমরা একটু উদাহরণ দিই। দেখি, বলো, আমি কি করেছি? এটা পরীক্ষায় ভয়েস চেঞ্জের জন্য ইম্পর্ট্যান্ট, আবার সাধারণ কজেটিভ স্ট্রাকচার হিসেবে ইম্পর্ট্যান্ট, যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, একেবারে এই পয়েন্টে তুমি 380টা স্টার দাও। কয়টা স্টার? হ্যাঁ, দেখি, বলো, আমি গত রাতে চুল কাটিয়েছি। কি করেছি? চুল কাটিয়েছি। তাহলে বলো, আই গট। তাহলে এখন সেলুনের যে ছেলেটা আমার চুলগুলো কেটেছে তার নাম হাসান। তার নাম কি? তাহলে হাসান আমার চুল কেটেছে। এখন আমি কি এখানে হাসানের নামটা আমার মুখ্য নাকি চুল কাটানো মুখ্য?
তাহলে এখন দেখো আমি কাট মাই হেয়ার, এভাবে কি বলবো আমি, নাকি আমি আগে মাই হেয়ার বসাবো? তাহলে আমি এখানে কি বললাম কি মাই হেয়ার, হ্যাঁ, তাহলে কাট, হ্যাঁ, তাহলে এখানে কাট 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 কাট, হ্যাঁ। আমি গত সপ্তাহে এসিটি রিপেয়ার করিয়েছিলাম, গত সপ্তাহে এসি রিপেয়ার করিয়েছিলাম। ইংরেজি করো, মনে করো আই গট, তাহলে দেখো এখন তার নাম মনে করো হাকিম, মনে করো আব্দুল হাকিম, হ্যাঁ, রিপেয়ার্ড দ্য এসি। এখন এসির যে মেকানিক টেকনিশিয়ান তার নাম আব্দুল হাকিম, সে কি, তার কথা কি আমার গুরুত্বপূর্ণ? আমার কাছে কি গুরুত্বপূর্ণ? এসিটা। তাহলে ব্যাপারটাকে আমি অ্যাক্টিভ বলবো না প্যাসিভ বলবো? প্যাসিভ। তাহলে আমি বলবো আই গট দ্য, বলো আই গট দ্য এসি। এখন এখানে কি বসছে? রিপেয়ার। এটার অর্থ কি? রিপেয়ার করে নিয়েছিলাম। এখন বলো এখানে আমি কি করলাম? লেট, কথা বলছি কিনা? আই লেট, আই লেট। তাহলে এখানে যদি প্যাসিভ হয়, এখানে পাওয়ার কোন নাম্বার ফর্ম? তাহলে এখানে যেখানে গেট বসছে, এখানে গেট বসতে পারে, এখানে মেইড বসতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, এই কথাটা বুঝে গেছে? হ্যাঁ, এবার আমরা ওখান থেকে পরিষ্কার করাই। তাহলে ইংরেজি কি করবা? আই মেক, আই গেট, আই হেল্প, আই লেট, আই লেট। তাহলে আমি ছোট বোনকে ল্যাপটপ ব্যবহার করতে দিই, ইংরেজি কি করবা? আই লেট মাই সিস ইউজ মাই ল্যাপটপ, নাকি? তাহলে আমি কি করি? লেট, আই লেট। তাহলে এখন দেখো মাই সিস্টার ইউজ, তাহলে সাধারণত আই লেট যদি তুমি বাদ দাও, এই বাক্যটা কি হবে? মাই সিস্টার ইউজ মাই ল্যাপটপ, নাকি মাই সিস্টার ইউজেস মাই ল্যাপটপ? তাহলে ইউজেস বলছি নাকি ইউজ বলছি? কারণ এখানে যখন এই যে পজিটিভ ভার্ব চলে আসে, তখন এখানে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। আর যদি এখানে লেট না হয়ে এখানে যদি আমি গট বলতাম, তাহলে এটাকে আমরা ইউজ বলতাম না টু ইউজ বলতাম? টু ইউজ বলতাম। তাহলে বাক্যটা হতো আই গট মাই সিস্টার টু ইউজ মাই ল্যাপটপ। এখন অ্যাক্টিভটা বুঝছো? এবার প্যাসিভটা দেখো তাহলে আই গট মাই ল্যাপটপ, আই গট মাই ল্যাপটপ। তাহলে এবার তুমি বলো তো ক্লিন নাকি ক্লিনড? ক্লিনড বাই মাই সিস্টার। এবার বুঝছো? এখন এখানে গট না হয়ে এখানে কি হতে পারে? আই লেট মাই ল্যাপটপ ক্লিনড বাই মাই সিস্টার। বুঝতে পারছি? তাহলে এখানে একটা হচ্ছে লেট প্লাস বি, লেট প্লাস বি, এটা একটা গঠন। আর একটা হচ্ছে আই লেট যখন, তখন এটা কোন নিয়মে যায়? কতদিন বলো না কোন নিয়মে যাবে? হ্যাঁ, এবার এতক্ষণ পরে আমরা এখন লেটের ব্যাপারটা দেখলাম। দেখো ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। তাহলে এখানে প্রথমে আমরা একটা লেট নিয়ে এসেছি, তারপরে দ্য ডোর অবজেক্টকে আমরা এখানে বসিয়েছি, তারপরে এখানে আমরা কি বসালাম? বি। তাহলে B3 ওয়াশড। এরপরে কি বসছে? দ্য কার। এখানে লেটার পরে কি বসছে? দ্য ডোর, দ্য ডোর, দ্য কার, দ্য ডোর। এখানে বি ক্লোজড, এখানে কিন্তু শুধু ক্লোজড। খেয়াল করে দেখছো? এই দুটো জিনিসকে একসাথে গুলিয়ে ফেলবা না।